আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমিনুল ইসলাম ভাই। ওনার বাড়ি মাদারীপুর সদরেই। গত ৮১ নং এপিসোডে ওনার একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম, আর এর থেকেই উনি অনুপ্রাণিত হয়ে আরো একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল ওনার ফুফাতো ভাইয়ের সাথে। সঙ্গত কারণে কিছু কিছু জায়গার নাম এবং ওনার ফুফাতো ভাইয়ের নাম আমরা গোপন রাখছি, কারণ বিষয়টা স্পর্শকাতর। ওনাদের বাসার একটি অনুষ্ঠানে ওনার ফুপুদের পরিবারের সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ওই ফুফাতো ভাইও উপস্থিত ছিলেন। সেই সময় ওনার কাছ থেকে ঘটনাটি উনি কালেক্ট করেছিলেন, আর ঘটনাটি খুবই অন্যরকম একটি ঘটনা। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় ৬ বছর আগে, ২০১৮ সালের দিকে। তখন ওই ফুফাতো ভাইয়ের বয়স ছিল ১৬ কি ১৭ বছর। একদিন শীতের রাত্রে দেরি করে বাসায় আসার কারণে ওনার বাবা ওনাকে খুব রাগারাগি করেন এবং এক পর্যায়ে মারধরও করেন। তখন উনি রাগ হয়ে বাসা থেকে বের হয়ে যান। ওনার মা ওনাকে অনেক বুঝিয়েও আটকে রাখতে পারেননি। আর ওই ফুফাতো ভাই উনি ছিলেন খুব দুষ্টু এবং কারো কথাই শুনতেন না, এবং মারাত্মক রকমের একগুঁয়ে প্রকৃতির লোক। উনি যেটা বুঝতেন সেটাই করতেন, কারো কথা শুনতেন না। উনি বাসা থেকে বের হয়ে গেলেন। এখন বের হয়ে কি করবেন, কোথায় যাবেন, এটা ভাবতে লাগছেন উনি। তখন রাত 10টারও বেশি বেজে গিয়েছে। ওনার কাছে ওই সময় মোবাইল ফোন ছিল না, এই কারণে এক্সাক্ট কয়টা বাজে উনি অনুমান করতে পারেননি। উনি আবার চিন্তা করছেন, এই শীতের রাত্রে যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় যান, তারা বিষয়টি কিভাবে নেবেন। তাই ৭-৫ না ভেবে সিদ্ধান্ত নিলেন যে ওই রাতটা উনি ওনাদের এলাকার কবরস্থানে গিয়ে কাটিয়ে দেবেন। যদিও প্রথমে ভেবেছিলেন ওনাদের এলাকার মসজিদটিতে একটু দেখে আসি, মসজিদটি খোলা কিনা। যদি খোলা থাকতো তাহলে মুয়াজ্জিন হুজুরকে ডেকে মসজিদটা খুলে বা ওনাকে বলে রাতটা কাটিয়ে দিতে পারতেন। কিন্তু ভাগ্য ওনার সহায় ছিল না, কারণ ওই দিন এশার নামাজ পড়িয়ে নাকি মুয়াজ্জিন সাহেব দেশের বাড়িতে চলে গিয়েছিলেন ইমাম সাহেবের কাছে মসজিদের চাবি দিয়ে। আর ইমাম সাহেব তো মসজিদে থাকতেন না, তাই এক প্রকার বাধ্য হয়েই কবরস্থানকেই বেছে নিয়েছিলেন ওই রাতটা কাটানোর জন্য। এর পেছনে একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে, বড়দের মুখে শুনেছিলেন যে কবরস্থান নাকি সবচেয়ে নিরাপদ, কোনো খারাপ জিনভূত নাকি কবরস্থানে প্রবেশ করতে পারে না। মূলত এটা ভেবেই ওখানে থাকার ও ঘুমানোর সাহস পেয়েছিলেন। আর এমনিতেই ওনার একটি বেশি সাহস ছিল বটে, ছোট থেকেই আর কি। আর যারা একগুঁয়ে প্রকৃতির লোক, এদের সাহস আবার একটু বেশিই থাকে। তো যাই হোক, যেইভাবে সেই কাজ। মসজিদের ওইখানে গিয়ে নিরাশ হয়ে ওখানকার তথ্য পেয়ে খুবই হতাশ হলেন, যার ফলেই কিন্তু উনি কবরস্থানে গেলেন। কবরস্থানের আশপাশের একটু বর্ণনাটা দেওয়া জরুরি। কবরস্থানটি ছিল ওনাদের মেইন রোডের পার্শ্ববর্তী একটি জায়গাতে। সঙ্গত কারণে কোন কবরস্থান সেটি বলছি না। কবরস্থানটি পৌরসভার ভেতরে হওয়াতে পৌর কর্তৃপক্ষ কবরস্থানের ভেতরে রাতের বেলা বাতির ব্যবস্থা করেছিলেন, যাতে করে রাতের বেলা যদি কাউকে কবর দিতে হয় তাহলে যেন কোনো অসুবিধা না হয়। আর বাতি থাকার কারণে উনিও একটু সাহস পেয়েছিলেন। তো উনি যখন কবরস্থানে প্রবেশ করলেন, এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখছিলেন যে কোথাও একটু ভালো জায়গা পাওয়া যায় কিনা রাত কাটানোর জন্য। একটি জায়গা পেয়েও জানুনি, তো সেই জায়গাটি উনি বেছে নিয়েছিলেন ওই রাতটি কাটানোর জন্য। ওই জায়গাটি বেছে নেওয়া ছিল ওনার জীবনের সবচেয়ে বড় একটি ভুল, কারণ জায়গাটি ছিল নতুন একটি কবরের ঠিক দুটো কবরের পাশে। মানে নতুন একটি কবর হয়েছে, ওর পাশে দুটো কবর রয়েছে, তার পাশে যে জায়গাটা রয়েছে মোটামুটি ওইখানে শুয়ে থাকা যায় আর কি, এমন একটা জায়গা। আর কবরগুলো ছিল বাঁশ দিয়ে চারদিকে বেড়া দেয়া। যেহেতু শীতের রাত ছিল, তাই শীত থেকে কিছুটা বাঁচার জন্য ওই জায়গাটি বেছে নিয়েছিলেন। এই ভেবে যে বাঁশের বেড়া দেওয়া কবরটির পাশে শুয়ে থাকলে কিছুটা হলেও শীত থেকে রক্ষা পাওয়া যাবে। আর জায়গাটা এমন ছিল যে ওখানে শীত থেকে রক্ষা পাওয়ার কিছুটা ব্যবস্থা ছিল প্রাকৃতিকভাবে। তো নতুন যে কবরটি দেয়া হয়েছিল সেই কবরটির চারপাশে বাঁশের কোনো বেড়া দেওয়া ছিল না। কারণ হলো কবরটি নাকি ওই রাতেই দেওয়া হয়েছিল
আর সময় স্বল্পতার কারণে রাত বেশি হয়ে যাওয়ার কারণে সবাই ভেবেছিল যে সকালে এসে কবরের চারদিকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে যাবে। যদিও বা উনি এটা জানতে পেরেছিলেন ওনার সাথে ভয়ানক ঘটনাটি ঘটার পরের দিন সকালবেলা। তো যাই হোক, এরপর উনি যখন ঘুমানোর জন্য শুয়ে পড়েন, শীতের তীব্রতার কারণে ঘুম আসছিল না, শুধু এদিক ওদিক করছিলেন। এরপর একটি সময় ঘুমিয়েও জানুনি। ঠিক কত সময় ঘুমিয়েছিলেন ওনার ঠিক আন্দাজ নাই। আর ঘুমাতে পেরেছিলেন কারণ হলো শীতের কাপড় চোপড় তো পরে বের হয়েছিলেন। ওনার ঘুম ভেঙে যায় কামড়ানোর শব্দে, মানে কোনো কিছু একটা কামড়ানো হচ্ছে, কটমট কটমট শব্দ হচ্ছে, এরকম শব্দ ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর উনি ঘুম থেকে উঠে বসেন। আর রাত কয়টা বাজে এটা উনি আন্দাজ করতে পারেন নাই। চারদিকে কুয়াশার চাদরে একদম ঢেকে গেছে। কাছ থেকে 10 ফুট দূরের বস্তু ওই সময় ভালোভাবে নজরে আসছে না। এর ভেতরে আবার এরকম হাড় কামড়ানোর কটমটে শব্দ। তো উনি একটু ভালো করে খেয়াল করে শোনেন যে শব্দটা কোথা থেকে আসছে। তখন উনি বুঝতে পারেন যে শব্দটা খুব বেশি দূর থেকে আসছে না। শব্দটা আসছে নতুন যেই কবরটি দেয়া হয়েছে, যেটা ওনার খুব কাছাকাছি, ওই কবরটির ঠিক ওই জায়গা থেকে শব্দটি আসছিল ঠিকই, কিন্তু কিসের জন্য আসছিল সেটা উনি দেখতে পাচ্ছিলেন না ভালো করে কুয়াশার কারণে। তবে উনি ধরে নিয়েছিলেন যে এটা কোনো বন্য শেয়ালের কাজ হতে পারে। হয়তোবা নতুন কবর দেখে কবর থেকে লাশ উঠিয়ে খেতে এসেছে। এই কারণে কি করেছেন উনি, ওই শেয়ালগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য ওনার পাশে থাকা একটি কবর থেকে একটি বাঁশের লাঠি ছুটিয়ে উনি ওই নতুন কবরটির দিকে এগিয়ে যেতে থাকেন। আর এগিয়ে গিয়ে উনি যেটা দেখতে পান, নিশ্চয়ই এটা দেখার জন্য কেউই প্রস্তুত থাকবে না। উনি দেখতে পান শেয়াল ভেবে যাদেরকে উনি তাড়িয়ে দিতে গিয়েছিলেন সেগুলো আসলে শেয়াল তো নয়, বরং সাধারণ শেয়ালের চাইতেও 2 থেকে 3 গুণ বড়। একটি নয়, দুইটি অবয়ব। তাদের চেহারাগুলো দেখতে ছিল অনেকটা হায়না এবং নাকের উপর শিংওয়ালা গন্ডারের চেহারার সংমিশ্রণ। অবয়ব দুটি কবর থেকে লাশটিকে বের করে বেশ অনেকটা অংশ খেয়েও ফেলেছে। তখন বুঝতে আর বাকি রইল না যে এ দুটি কি হতে পারে। তখন উনি বুঝতে পারলেন এই যে জন্তু জানোয়ারের মতো দেখতে এই অবয়ব দুটি আর কিছু নয়, এ দুটি হলো মানুষ খেকো পিশাচ। এর মধ্যে হঠাৎ করে একটি পিশাচ তার ধারালো দাঁত দিয়ে এক কামড়ে লাশটি থেকে ওই লাশটির মাথাটাকে আলাদা করে ফেলে। এই দৃশ্য দেখার পর উনি নিজেকে আর ঠিক রাখতে পারেন নাই। প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে পেছনের দিকে দৌড় দেন। ওইদিকে ওনার চিৎকার শুনে ওই পিশাচটি ওই লাশটিকে ছেড়ে এবার ওনার দিকে তেড়ে আসতে থাকে। ওই কবরস্থানটি ছিল আবার অনেক বড়। উনি কতক্ষণ কবরস্থানের ভিতরে দৌড়েছেন ওনার ঠিক মনে নাই। এরপর হঠাৎ করে ওনার পা পড়ে যায় মোটামুটি পুরনো একটি কবরের উপরে। কারণ উনি তো এলোমেলো দৌড়াচ্ছিলেন, কোন দিক যাচ্ছিলেন কি করছিলেন বুঝতে পারছিলেন না। আর ওনার ওই পা যখন কবরের উপর পড়েছে, ওই কবরটি ভেঙে উনি ধপাস করে নিচে পড়ে যান। আর উনি যে কবরটির মধ্যে পড়েছেন, কবরটি হয়তো বা 2-3 মাস আগে দেওয়া হয়েছে এবং যে লাশটি কবরের মধ্যে ছিল এটি পুরোপুরি কঙ্কাল হয়নি, লাশটি পচে গিয়েছে, মানে পুরোপুরিভাবে পচেও নাই। আর এমন তীব্র মাংস পচা গন্ধ ওনার নাকে এসে লাগে যে উনি ওটা সহ্যই করতে পারছিলেন না। একটা অর্ধ গলিত লাশের পচা অংশতে উনি পড়েছেন, ওনার হাত পা সারা শরীরে সেই পচা অংশ লেগে যায়। আর ওই পিশাচ দুটি পচা মাংসের গন্ধ পেয়ে মুহূর্তের মধ্যেই ওই কবরের কাছে চলে আসে। আর কবরের মধ্যে উকি দিয়ে ওই পিশাচ দুটি গোংরানো শব্দ শুরু করে দিয়েছে। আর ওই কবরে কিন্তু উনি পড়ে আছেন। পিশাচ দুটি তাকে ছেড়েই দিয়েছিল একরকম, কিন্তু যখন ওই কবরের মধ্যে পড়ে যায় এবং তীব্র মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়ে, তখনই ওই পিশাচ দুটি ছুটে আসে ওই কবরের দিকে। উনি ওই পিশাচ দুটিকে উপরে দেখে চিন্তা করেছেন, আজ আর আমার বেঁচে থাকা সম্ভব নয়। এই পিশাচ দুটি এখনই এক কামড়ে আমার ধর থেকে মাথা আলাদা করে ফেলবে। এই চিন্তা করছেন আর মনে মনে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। হঠাৎ করে
দূরে থাকা একটি মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে, আর তৎক্ষণাৎ পিশাচ দুটি ওখান থেকে চলে যায়। আর কবরটিতে যখন উনি পড়েছেন তখন ওনার পায়ে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন। উনি কোনোভাবেই ওই কবরটি থেকে উনি উঠে আসতে পারছিলেন না। কবরটি থেকে উঠে আসার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন ছিল, শরীরের আঘাত এবং মানসিকভাবে প্রচন্ডভাবে বিপর্যস্ত থাকার কারণে উনি সেই শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলেন। আর প্রচন্ড শীতে ওনার কণ্ঠটাও ভেঙে গিয়েছিল। উনি চিৎকার দিলেও সেই চিৎকার আসলে বেশি দূরে যাচ্ছিল না। কঠিন ওই পরিস্থিতির মধ্যে ওনাকে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। যখন সকাল হয়, কিছু মানুষ কবর জিয়ারত করতে আসে, তখন তারা ওই নতুন কবরটির ওখানে গিয়ে দেখে লাশের একদম ভয়ানক অবস্থা, ছিন্ন ভিন্ন হয়ে আছে। আর উনি যখন বুঝতে পারেন কিছু লোক এসেছে, উনি ওনার স্বরে চিৎকার করা শুরু করেছিলেন। আর ওই চিৎকারের সূত্র ধরে কিছু লোক ওই কবরের ভেতর থেকে ওনাকে উদ্ধার করে। তারা তো প্রথমে দেখে খুবই ভয় পেয়ে যায় যে এটা কি কোনো প্রাণী নাকি এটা কোনো পিশাচ। মানে ওনাকে দেখেই উপস্থিত লোকজন ভয় পেয়েছিল, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এটা কি? তারা চিন্তা করেছিলেন এটা হয়তো কোনো মানুষ খেকো, মানে বা লাশ খেকো কোনো একটা মানুষ, যার কাজ হচ্ছে কবরস্থান থেকে লাশ খাওয়া। কিন্তু কেউ কেউ দেখে ওনাকে চিনে ফেলেন, কারণ উনি তো এলাকার ছেলে, পরিচিত। কিন্তু হঠাৎ করে সারা রাত দেখা যাচ্ছে যে শীতের মধ্যে ছিল, ঠান্ডায় চেহারা সুরত খারাপ হয়ে গেছে, হঠাৎ করে দেখে অনেকে চিনতে পারেন না। এর কবরের মধ্যে সে আছে একটা পচা লাশের সাথে। এই দৃশ্য দেখার পর স্বাভাবিকভাবেই মানুষ তো অন্যরকম চিন্তা করবে, তাই না? মানুষের মধ্যেও এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাদের চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। পরে তাকে কবর থেকে তোলা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপর সবাই চিন্তা করেছিল ওই যে নতুন কবর, ওখান থেকে যেই জিনিসটা পাওয়া গেছে ছিন্ন ভিন্ন লাশ, এটা শেয়াল করেছে। তো এই ফুফাতো ভাই যখন একটু স্বাভাবিক হন, তখন উনি উপস্থিত লোকদেরকে বলেন যে আসলে ঘটনা কি ঘটেছিল। আর ওই যে পিশাচগুলো মধ্যে থেকে একটি পিশাচ ওই লাশের ধর থেকে মাথা আলাদা করে ফেলেছিল, ওই মাথাটা আর খুঁজে পাওয়া যায় নাই। পরবর্তীতে আবার টুকরো টুকরো লাশগুলো এক জায়গা করে আবার সুন্দরভাবে ওই কবরে সমাহিত করা হয়। তো এই ঘটনা ঘটার পর পুরো এলাকায় এই চাঞ্চল্যকর ব্যাপারটি ছড়িয়ে পড়ে। আর উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমত সারা রাত ঠান্ডার মধ্যে থাকা, ঠান্ডা লেগে যায়। এরপর পায়ে এবং কোমরে মারাত্মক ব্যথা পান। দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে আস্তে আস্তে উনি সুস্থ হয়েছিলেন। তো খুবই মর্মান্তিক এবং ভয়ানক একটি ঘটনা। আর এই ঘটনা আসলে তিনি নিজেই বলতে পারবেন কতটুকু ভয় উনি পেয়েছিলেন। এই ধরনের ব্যাপার সামনে ঘটেছে, সারা রাত কবরস্থানে উনি শুয়েছিলেন, তারপর এই ধরনের ঘটনা ঘটেছে। আসলে এই বিষয়টি সত্যি অন্যরকমের একটি ব্যাপার। তবে এখানে লিসেনারদের মনে একটি প্রশ্ন উকি দিতে পারে, সেটা হলো কবরস্থানে তো কোনো পিশাচ শ্রেণীর জিন আসতে পারে না, তাহলে ওখানে ওই পিশাচ শ্রেণীর জিনেরা কিভাবে কবরটি খুঁড়ে লাশটি বের করে আনতে সক্ষম হলো? প্রিয় লিসেনার্স, এটা সত্য যে কবরস্থানে পিশাচ শ্রেণীর জিনেরা আসতে পারে না। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপার যদি ঘটে যায় তাহলে কিন্তু সেই কবরে পিশাচ শ্রেণীর জিনেরা চড়াও হতে পারে। যদি লাশটি যেটি সমাহিত করা হয়েছে, ওই লাশটির মৃত্যু যদি স্বাভাবিক না হয়, অন্য কোনোভাবে হয়ে থাকে, বা যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে সেটি যদি কবর দেওয়া না হয়, বা অন্য কোনো ব্যাপার যদি থেকে থাকে, অদৃশ্য জগতের অনেক বিষয় আমরা জানতে পারি না, আমরা স্বাভাবিক সেন্সে বলতে পারি যে কবরস্থানে কোনো পিশাচ শ্রেণীর জিনেরা প্রবেশ করতে পারে না। তবে বিভিন্ন ঘটনাতে জানতে পেরেছি বা আপনারাও শুনেছেন যে কখনো কখনো কবরস্থানে এই ধরনের ভয়ানক ব্যাপারগুলো ঘটে বা ঘটতে পারে, কিন্তু সেটা সবসময় যে হবে বিষয়টা এমন নয়। নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষাপটে হয়তো বা সেটা হলেও হতে পারে। সাধারণত কবরের মধ্যে কোনো জিনেদের কারসাজি চলে না, যদি না মানুষের ভুলের কারণে জিনেরা এই সুযোগ না পায়। আমরা আমাদের নিজেদের অজান্তেই এমন কিছু ভুল করে থাকতে পারি, যার ফলে এই ধরনের সমস্যা হতে পারে। এই জন্য যথাযথ নিয়ম মেনে প্রত্যেকটি লাশের
সৎকার করা উচিত, তা না হলে এই ধরনের সমস্যাগুলো হলেও হতে পারে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হয় আমরা লাস্ট দিন জাহিদ ভাইয়ের ঘটনা শেয়ার করার সময় বলেছিলাম যে উনি মামুন নামে একজনের ঘটনা শেয়ার করবেন। এটা অনেকটা আগের ঘটনার সাথে কিছুটা রিলেটেড আর কি। তো এইখানে উনি আমাকে জাহিদ ভাই বলেছিল যে এভাবেই চলছিল। তো এর মধ্যে জাহিদ ভাইয়ের এক পরিচিত লোক তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু জাহিদ ভাইয়ের ওই যে রুগীর মনোমানসিকতা ভালো না থাকায় তিনি ফোন ধরছিল না। তো একদিন ফোন ধরার পর সে জাহিদ ভাইকে খুব জোর করে তার মামার একটা সমস্যার সমাধানের জন্য। তাই অনেক ভেবে চিন্তে সেই পরিচিত লোকের সাথে তার মামাকে দেখতে যান জাহিদ ভাই। তো তার মামার বাসায় যাওয়ার পরে জাহিদ ভাই সেই পরিচিত লোকটিকে বলে, পুরো ঘটনা শেয়ার করেন জাহিদ ভাইয়ের সাথে, মানে জাহিদ আমার সাথে শেয়ার করেন, জাহিদ ভাই বলেছে। তো তার মামার নাম হচ্ছে মামুন, এবং ওই লোকটা ছিল প্রচণ্ড রকমের উৎসুক এবং চঞ্চল প্রকৃতির। তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই সবসময় চেয়েছিল যে অদৃশ্য কিছু যে শক্তি আছে সেটা নিজের বশে রাখতে, কারণ তিনি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অশরীরী কিছু উপস্থিত অনুভব করতে পারত। তিনি ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে জানতে পারে যারা এমন অনুভূতির অধিকারী তারা স্পেশাল হয়ে থাকে, আর তারা চাইলে মেডিটেশন করে অন্য মাত্রায় তাদের ক্ষমতাকে নিয়ে যেতে পারে। অনেক দিনের রিসার্চের পর তিনি ঠিক করেন তিনি হাসিল করবেন অদৃশ্য শক্তিকে। তো তাই বিভিন্ন কবিরাজ হুজুরদের কাছে যে তিনি তার খুশি অনুযায়ী বিভিন্ন আমল ও মন্ত্র সাধনা করেছে, কিন্তু সব সময় তিনি দেখত যখনই তিনি সাধনা করতেন ঘরের ভেতরে তখনই জানালার পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। যার যদি খোলা আসমানের নিচে সাধনা করত তখন দেখত একটা ছায়া দূরে দাঁড়িয়ে আছে। তো এভাবে চলতে থাকার কারণে তার এই ছায়াকে হাসিল করার তাড়না পেয়ে বসে। তাই তিনি এমন কাউকে খুঁজছিল যে তাকে সাহায্য করবে। এই ছায়া যেটা তার কাছে আসে কিন্তু দূরে দাঁড়িয়ে থাকে, তাকে বশ করে কাছে আনতে হবে। অনেক খোঁজে তিনি একজন লোকের খোঁজ পান। তিনি সুন্দরবনের আশেপাশের কোনো এক এলাকায় বসবাস করত। তো মামুন যখন সেই লোকের কাছে এসে হেল্প চায় তখন সেই লোক শুরুতেই মানা করে দেয়। এরপরও মামুন বেশ কয়েকদিন জোরাজুরি করে অনুনয় করে পরে তাকে রাজি করে। তো সেই কবিরাজ মামুন সাহেবকে বলে, ভালো করে বোঝায় যদি নিয়ম ভঙ্গ করে তবে মামুনের বড় ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু মামুন তাড়নার কারণে এতটাই ব্যাকুল ছিল যে আসন্ন বিপদ সে অগ্রাহ্য করে সেই কবিরাজকে বলে নিয়মকানুন শিখায় দেন। তো সেই কবিরাজ তাকে বলে এই সাধনা ওকে করতে হলে জঙ্গলে এক টানা 11 দিন থাকতে হবে। তো মামুন রাজি হয়ে যায়। তো সেই কবিরাজ মামুনকে 1 বস্তা লবণ এবং 11 দিনের জন্য কিছু শুকনা খাবার আর জঙ্গলে থাকার জন্য ছোট্ট তাঁবুর ব্যবস্থা করতে বলে। তো সেগুলা নিয়ে মামুন এবং সেই কবিরাজ তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা জঙ্গলে যায়। সেখানে একটা জায়গায় মামুনকে বসায় এবং খাবার ও জিনিসপত্র, তাঁবু এগুলোর উপর কিছু মন্ত্র পড়ে ফু দেয় সেই কবিরাজ। এরপর উচ্চ শব্দে একটা মন্ত্র পড়তে পড়তে সে 1 বস্তা লবণ থেকে লবণ নিয়ে একটা বিশাল বড় গোলাকার সীমানা তৈরি করে, যার ভেতরে মামুন বসা ছিল। সে সীমানার কাছাকাছি আরেকটা গোলাকার বৃত্ত তৈরি করে। সীমানা তৈরি করে সেই কবিরাজ বলে, এই যে বন্ধনী 2টা আমি করে দিলাম, এর মধ্যে এখন যেই বন্ধনীর মধ্যে তুমি আছো ওই বন্ধনীতে তুমি দিনের বেলায় থাকবা। তো যা যা করার এই বন্ধনীর মধ্যেই তুমি করবা, এই সার্কেলের বাইরে যাবা না। অন্ধকার হওয়ার সময় পরিষ্কার হয়ে 2য় বন্ধনীর মধ্যে ঢুকে যাওয়া এবং সেই বন্ধনীতে বসে সাধনা চালাতে থাকবা যতক্ষণ না তোমার ঘুম আসে। তুমি বাইরে বের হবা না, যত কিছুই হোক না কেন। বাঘ এই বনে আসে না, তবুও যদি আসে এই বন্ধনীর মধ্যে ঢুকবে না। যতই মায়া দেখাক তোমাকে, তুমি ভুলেও এই বন্ধনীর বাইরে রাতে বের হবা না। তো মামুন এরপর সব নিয়মকানুন বুঝে নিয়ে সাধনা শুরু করার প্রস্তুতি করে এবং সেই কবিরাজ সেখান থেকে চলে যায়। প্রচণ্ড উৎসাহ ছিল মামুনের মধ্যে, কিন্তু ধীরে ধীরে সেই উৎসাহ ভয়ে রূপান্তরিত হতে থাকে, কারণ বিশাল বনে একা একজন শহুরে মানুষ ভয় পাবেই। সেই ভয় নিয়ে মামুন প্রথম রাত পার করে। পোকামাকড়, পাখি, প্রাণীর ডাক শুনে এবং অনেক আতঙ্ক নিয়ে সাধনা করতে করতে ঘুমিয়ে যায়। 2য় দিন সাধনা করার সময় রাতের যে কোনো একটা সময় একটা মানুষের আত্মচিৎকার ভেসে আসে পুরো বন জুড়ে, সাথে বাঘের হুঙ্কার যা ওর পাশ থেকে আসছিল, যার কারণে তীব্র ভয় পেয়ে সাধনা থামিয়ে দিয়ে জড়সড় হয়ে মামুন ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে দেয়। ওর মনে হতে লাগে বাঘ ওর কাছে এসে গন্ধ শুকছে। তাই আর না পেরে উঠে মামুন দৌড় দিতে শুরু করে আন্দাজে। মামুন শুনতে পাচ্ছিল সেই কবিরাজ বলছে দূর থেকে, মামুন আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে।
আর সাথে গগন পৈশাচিক একটা শব্দ আসছিল। মামুন না বুঝে শব্দের দিকে দৌড়াতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় সেই কবিরাজ দাঁড়ানো অবস্থায় তার পিছনে বিশাল আকারে কালো একটা জিভ দাঁড়িয়ে আছে, আর সেই জিভ পেছন থেকে তার হাত দিয়ে কবিরাজের গলাটা খুবলে নিয়ে যায় আর টেনে হিচড়ে আলাদা করে মামুনের সামনেই 2 গাছের ডালে ঝুলিয়ে দিয়ে এক গাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়ায় মামুনের সামনে। চোখের পলকে সেই জীব মামুনের গলা চেপে ধরে ওর চোখের সামনে চিৎকার করতে থাকে। আর কিছু মনে ছিল না তারপর মামুনের। ঘুম ভাঙে সেই কবিরাজের ডাক শুনে। কবিরাজ দেখতে এসেছে, কি অবস্থা, কেমন আছো মামুন? কিন্তু এসে দেখে সেই বন্ধনীর মধ্যে মামুন ছিল না। সেই কবিরাজ অনেকক্ষণ খুঁজে একটা ছোট্ট নদীর ধারে ওকে খুঁজে পায়। তো মামুনের রাত্রেবেলা সব কিছু খুলে বলে কবিরাজকে, এবং শুনে সেই কবিরাজ মামুনকে জলদি পালিয়ে যেতে বলে এবং একটা মুক্তার মালা মামুনকে দিয়ে বলে সে যেন কোনোদিন সাধনা না করে, কারণ সে সাধনার নিয়ম ভেঙেছে। তো তারপর মামুন চলে আসে সেখান থেকে ঢাকায়। কিন্তু কর্মের ফল কারোর পিছু ছাড়ে না। কয়েকদিন পর সন্ধ্যার সময় মামুন বাড়ি ফিরছিল রিকশায় করে। সে তাদের বাসার কাছাকাছি একটা জায়গায় সেই জীবকে দেখতে পায়, যাকে সে দেখেছিল কয়েকদিন আগে বনের ভেতর। সে ভয় পেলেও সাহস হারায় নাই। বাসায় এসে চিন্তা করে, পিছন যেহেতু এসেছে তাহলে আমি ওকে ডাকি, যদি বন্ধুত্ব হয়। এটা ভেবে সে তখনই পুনরায় সে সাধনার মন্ত্র পড়তে থাকে। মামুন কানে শুনতে পাচ্ছিল স্পষ্ট অট্টহাসি ভেসে আসে তার চারপাশ থেকে। যেভাবে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টির ঝাপটা আসে, সেভাবে হঠাৎ করে বাতাসে মামুনের ঘরের সব কিছু এলোমেলো হয়ে যায়। মন্ত্র পড়া অবস্থায় সেই জীব মামুনকে ঘাড় ধরে উপরে তুলে ধরে। সেই জীবটি দেখতে ছিল কালো পশমযুক্ত মাথাটা গাছের গুড়ির মতো। সেই জীব মামুনের জিভ কামড় দিয়ে ছিঁড়ে ফেলে এবং চিবিয়ে খেতে থাকে মামুনকে ফেলে দিয়ে। মামুনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছিল। হচ্চকিত মামুন সে অবস্থায় ঘর থেকে বের হয়ে মার ঘরে যেতেই বেহুশ হয়ে পড়ে যায়। ওর যখন হুশ আসে তখন হাসপাতালে এসে মামুনকে জিজ্ঞেস করলে সেই মুহূর্তের ঘটনা তার মাকে বলে, কিন্তু সাধনার কথাটা সে বলে না। তার মা বাবা বিশ্বাসী ছিল এইসব ব্যাপারে, তারা তাদের পরিচিত হুজুরের কাছে মামুনের সমস্যা নিয়ে যায়। সেই হুজুর তাবিজ দেয় এবং পানি পড়া দিয়ে দেয়, সাথে করে 4টা পেরেক দেয় যাতে মামুনের ঘরের 4 দেয়ালে গেঁথে দেওয়া যায়। বাড়ি বন্ধ করার কোনো কাজ হয় না, এটা একদম ফাউল, যেটা জাহিদ ভাই বলেছেন। পেরেক গেঁথে দেওয়া হয়, মামুন বাসায় ফেরে। 2 দিন তেমন সমস্যা হয় না। মামুনের পরিবার, মা বাবা এবং তার বড় বোন ছিল, এবং সে ছিল বিবাহিত। এই রাতটা ছিল পুরো পরিবারের জন্য ভয়াবহ অভিশাপের মতো। সেদিন রাতে মামুনের মায়ের ঘুম ভেঙে যায় পিলে চমকানো একটা শব্দ শুনে, যার কারণে তার শরীর সাময়িকভাবে অসাড় হয়ে গিয়েছিল। তিনি তখন দেখতে পায় মামুনের বড় বোন রক্তাক্ত অবস্থায় তার ঘরের দরজা দিয়ে ধীরে ধীরে গড়িয়ে আসছে, আর হাতে ছিল একটা সদ্য জন্মানো শিশু। তিনি দেখেন তার মেয়ের ঠোঁটের আশেপাশে রক্তে মাখানো। তার মেয়ে এসে তার সামনে উঠে দাঁড়ায়। তিনি কিন্তু অসাড় হয়েছিল, তখন নড়তে পারছিল না। তিনি দেখেন তার মেয়ে সেই সদ্য জন্মানো শিশুটিকে 2 হাত দিয়ে উঁচু করে ধরে মুচকি হাসতে হাসতে বাচ্চাটার পেটে হা করে কামড় দিয়ে খুবলে নিয়ে সে অংশটা চিবিয়ে খাওয়া শুরু করে দেয়। বাচ্চাটার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে মামুনের মায়ের চেহারার উপরে পড়ে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল সেই শিশুটা, কিন্তু তার মেয়ে বীভৎসভাবে খুবলে নিঃশব্দভাবে সেই শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ফেলছিল। সেই আত খাওয়া শিশুটির শরীর ফেলে দিয়ে ওর মায়ের গলা চেপে ধরে তার মেয়েরূপী সে শয়তান। এরপর তার আর কিছু মনে ছিল না। সেই রাতেই মামুনের বাবা ঘুম ভেঙে যায় মামুনের ডাকে। তিনি দেখতে পায় মামুন তাকে ডাকছে। তিনি তার স্ত্রীকে পাশ কাটিয়ে বিছানার নিচে নামার সময় দেখেন তার স্ত্রী কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে। তিনি তো জানতেন না আসলে কি হয়েছিল তার সাথে একটু আগে। তিনি বিছানা থেকে নামার সাথে সাথেই বিছানার নিচ থেকে কেউ তার পা ধরে টান দেয়, যার কারণে তিনি সরাসরি নিচে পড়ে যায় এবং তার নাক ভেঙে যায়। তিনি সেই সময় কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কোথায় নিয়ে আসা হয়েছে। ব্যথায় কাতর অবস্থায় তিনি মামুনের মাকে ডাকছিলেন। তখন তিনি মামুনের মায়ের ডাক শুনতে পায়, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তিনি চোখ খুলে দেখতে পায় অচেনা একটা ঘর, লাল ডিম লাইট জ্বলছে। তার সামনে গরুর কাটা অংশগুলো যেভাবে কসাইখানায় ঝুলে থাকে সেভাবেই অনেকগুলো মাংস ঝুলে আছে। তিনি বুঝতে পারেন এটা কসাইখানা, আর ঝোলানো মাংসগুলোর পেছনে ধস্তাধস্তির শব্দ আসছে। তিনি নাকের ব্যথা নিয়ে অনেক সাহস করে ডান দিক দিয়ে উকি দিয়ে দেখতে পায় তার স্ত্রীকে কালো একটা পশুর মতো দেখতে বিশাল একজন মানুষের মতো হাত পা বেঁধে ফেলেছে। সেখানে জবাই হয়। তিনি দৌড় দিয়ে তার কাছে যেতে চাইলেও তিনি নড়াচড়া করতে পারছিলেন না। তিনি দেখে সেই কালো মানুষের মতো পশুটি তার স্ত্রী গলা কেটে হত্যা করে ফেলেছে তার সামনেই।
তার স্ত্রীর যন্ত্রণায় কাতরাতে কাতরে মারা যায়। সে পশু 2 হাত দিয়ে টেনে হিচড়ে বিভৎস হয়ে তার স্ত্রীকে ছিঁড়ে 2 ভাগ করে ফেলে। এরপর তার দিকে রাগ নিয়ে ছুটে এসে একটা লাথি মারে তার খুরের মতো শক্ত দিয়ে তার চেহারায়। আর কিছু মনে ছিল না মামুনের বাবার। সেদিন রাতেই মামুনের বোনের ঘুম ভেঙে যায় এবং পেটের উপর ছোট্ট একটা হাতের পরশে। তিনি ঘুম থেকে উঠে দেখে, কিন্তু বারবার ছোট বাচ্চাদের হাতের স্পর্শ পাচ্ছিল তিনি। হয়তো কাপড়ের নিচে কিছু ঢুকে গেছে, এটা মনে করে কাপড় সরাতে যাবে, সেই সময় তিনি তার ঘরে এবার ছোট্ট হাতের স্পর্শ পাচ্ছিল। আর একটা শব্দ হলো টাক করে, যে শব্দটা আমরা মুখের ভেতর জিভ উল্টিয়ে করতে পারি সেরকম। আমি একটু শব্দটা করে আপনাদের শোনাতে চাই। এরকম তিনি ঘুরে তাকানোর পর দেখতে পেলেন পচে যাওয়া একটা ভ্রূণ শিশু তার পেছনে দাঁড়িয়ে আছে, যার পা প্রায় 2 ফিটের মতো। এমনটা দেখে তিনি লাফ দিয়ে মশারি জড়িয়ে পড়ে যান। তখন তিনি দেখতে পান তার স্বামী ঘরে ঢুকে সেই পচে যাওয়া ভ্রূণ শিশুটাকে ধরে তার সামনে বসে খিলখিল করে হাসতে শুরু করে। মামুনের বোন দেখতে পায় তার স্বামী খুঁটিয়ে খুঁটিয়ে সেই শিশুটির শরীর থেকে চামড়া টেনে তুলছে হাত দিয়ে। হঠাৎ তার স্বামী সেই বাচ্চাটিকে দেয়ালে ছুঁড়ে মেরে ফ্লোরে হাঁটু ভর দিয়ে বসে তার মাথা দিয়ে নিজেই দ্রুত বেগে ফ্লোরের একটার পর একটা বাড়ি মেরে যেতে লাগলো নিজেকে নিজেই। কিছুই করতে পারছিল না মামুনের বোন, কারণ তিনি অসাড় হয়ে গেছেন। একসময় একটা গ্লাস ভাঙার শব্দ হয়, তখন তিনি দেখেন তার স্বামীর মাথা ফেটে কয়েক টুকরা আর এদিক ওদিক ছড়িয়ে আছে। কিছু দূরে তার ব্রেইন এবং রক্তগুলো ছড়িয়ে আছে। আর তখনই কোথা থেকে একটা জানোয়ারের মতো দেখতে মানুষ হুড়মুড় করে তার স্বামীর উপরে এসে পড়ে এবং বড় বড় জিভ করে ছড়িয়ে থাকা রক্তগুলো খেতে থাকে। এগুলো দেখার পর মামুনের বোনের কিছুই মনে ছিল না। এরপরে তাদের সবার সকালে ঘুম ভেঙে যায় স্বাভাবিকভাবেই। আর তাদের সবার কাছেই মনে হতে লাগলো রাতে যা যা দেখেছে তারা তা ছিল স্বপ্নের মতো। দ্বিধার মধ্যে ছিল তারা, কিন্তু একজন আরেকজনকে বলেননি রাতে তাদের সাথে ঘটনাগুলো কি ঘটেছে। স্বপ্ন মনে করে এগিয়ে যায় তারা। সকালে নাস্তার জন্য বারবার ডাকার পরেও মামুনের সাড়া না পেয়ে ওর ঘরে ওর মা যে দেখতে পায় জানালার সাথে মামুন ঝুলে আছে জ্ঞান হারানো অবস্থায়। শরীরে কোনো কাপড় ছিল না, হাত পা সব জানালার গ্রিলে বাঁধা ছিল তাজা নারিকেলের পাতা দিয়ে। মামুনের মায়ের ভয়ার্ত চিৎকার, তার বোন এবং বাবা সেখানে এসে মামুনকে উদ্ধার করে পানি ছিটিয়ে হুঁশ আনে। মামুনকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল, কিন্তু মামুন কথা বলতে পারছিল না। এমন অবস্থায় সেদিন দুপুরেই কাকরাইল এলাকার এক হুজুরের কাছে মামুনকে নিয়ে যায় সবাই। সেখানে সেই হুজুরকে তাদের সাথে রাতে ঘটা ঘটনা খুলে বলেন। মামুনকে নারিকেল পাতা দিয়ে জানালায় বেঁধে রাখার কথা বলেন। তিনি মামুনকে দেখেন। এরপর হুজুর বলেন মামুনের জিভ ভারী করে দিয়েছে, তাই সে জিভ নাড়াতে পারছে না, কথা বলতে পারছে না। তখন সেই হুজুর একটা মিষ্টি এবং কিছু জমজমের পানি মামুনকে খাইয়ে দিয়ে ঝাড়ফুঁক করে। প্রায় 1 ঘন্টা পর মামুন কথা বলার মতো অবস্থায় আসে। তার কাছে সেই হুজুর সরাসরি মামুনকে বলে, সত্য বলো, কি এমন করেছো যার জন্য তুমি আর তোমার পরিবার এখন বিপদগ্রস্ত? তখন মামুন বলে দেয় জঙ্গলের সাধনার কথা। এরপর হুজুর জানতে চান কি হয়েছিল রাতের বেলা। মামুন বলে রাতের 3টার সময় ওর ঘুম ভেঙে যায়। সেই কবিরাজের ডাক শুনে সে উঠে দেখতে পায় সেই বনের মধ্যে চলে এসেছে, যেই বনে সে সাধনা করত। মামুন বাঁচা আমাকে, এটা সে শুনতে পাচ্ছিল দূর থেকে ভেসে আসছে। কোনো উপায় না পেয়ে মামুন দৌড় দিতে থাকে যেদিক দিয়ে শব্দ আসছিল সেদিকটায়। হঠাৎ সে দেখতে পায় সেই জীবকে, যাকে সে বারবার দেখছিল, বিশাল আকারে কালো পশমযুক্ত মানুষের মতো, কিন্তু মাথাটা গাছের গুড়ির মতো। মামুন দেখতে পায় সেই কবিরাজকে 2টি গাছের সাথে 2 হাতে কিছু দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। পুরো শরীর খুবলে নিয়েছে, টপ করে রক্ত ঝরছে। সেই কবিরাজ বলে তোর জন্য আমার এই হাল, তোর জন্য। এটা বলার সাথে সাথে বিকট একটা পৈশাচিক গোংরানির শব্দ আর একটা বড় গাছের ডাল সেই কবিরাজের শরীর ভেদ হয়ে বের হয়ে আসে। এই প্রথমবার মামুন দেখতে পায় সেই জীব ঠিক কবিরাজের ঘাড়ের পেছনে। গাছটাতে থাকা কবিরাজের মাথাটা ছিঁড়ে হাতে নিয়ে সেই জীব মামুনকে ধরে ফেলে। এতটুকুই ওর মনে ছিল। এইসব শুনে সেই হুজুর ভৎসনা করে মামুনকে, যে তার জন্যই আজ এই জানহানির বিপদ পড়েছে তার পরিবার। হঠাৎ মামুন মৃগী রোগীর মতো কাঁপতে শুরু করে, দেয়ালে ভয়ানকভাবে মাথা ঠুকতে শুরু করে। সেই হুজুর যখন পানি পড়া ছেটায় ওর উপর, তখন মামুন ঘুরে দাঁড়ায়। হিংস্র ভাব ভারী গলায় বলতে শুরু করে, আর একটা ফোঁটা পানি যদি ফেলিস, তোর ছেলে ওই ঘরে ঘুমোচ্ছে, ওর গলাটা এখন টান দিয়ে ছেড়ে ফেলবো, তোর আগে জিভটা ছিঁড়বো, তুই কিছুই করতে পারবে না বলে চাপা গলায় হাসতে থাকে মামুন। হুজুর তেমন বিচলিত হয় না। তিনি তার মতো করে ঝাড়ফুঁক করে মামুনকে হুঁশ ফিরিয়ে আনে। হুজুর বলে দেয় তিনি 2 দিন পর আসবেন তাদের বাসায়, সেখানে এসে যা করার তা করবেন মামুনকে ঠিক করার জন্য। এদিকে মামুনের উপর সেই জীবের প্রভাব প্রবলভাবে বেড়ে যাচ্ছিল, যা ছিল অস্বাভাবিক।
সে যাকে দেখতো তাকে নিয়ে অজস্র কথা সে এক নাগারে বলে যেত। তার মা বাবা বোনের ব্যাপারে এমন সব কথা সে সেদিন বলে যেতে লাগলো যা তারা নিজেরাই কাউকে বলেনি কোনোদিন। জানালায় লাফ দিয়ে উঠে যে আঁকড়ে ধরে ঝুঁকে থাকতো বাদুরের মতো, কাছে গেলেই থুতু মারতো। এমন অবস্থায় 2 দিন পর সে হুজুর আসে, এসে দেখতে পায় সেইভাবে জানালায় ঝুলে আছে মামুন। হুজুরকে দেখে সে নেমে যায়, গায়ে কাটা ধরার মতো করে গড়িয়ে গড়িয়ে তার দিকে এসে 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 বসে পড়ে এক নাগারে অনেক কথা সে বলতে থাকে সবার ব্যাপারে। হুজুর আমল করে ঝাড়ফুঁক শুরু করে। মামুন রীতিমতো সেজদার মতো অবস্থায় যে সমানে নিজের মাথা ফ্লোরে মারতে শুরু করে। রক্তাক্ত হয়ে যাওয়ার শেষ পর্যন্ত হুজুর আমল থামিয়ে দেয়। আমল থামানোর পর সে অট্ট হাসি দিতে দিতে সাধো সাধো বুরুন্ডি সাধো বলতে থাকে, যার অর্থ তখন কেউ বুঝতে পারেনি। হুজুর চলে যাওয়ার পর অনেকের কাছে মামুনকে নেওয়া হয়, কিন্তু কিছুদিন ভালো থাকার পর তার সমস্যাটা আবার ফিরে আসে। ধীরে ধীরে মামুনের বাড়িতে সেই জীবের অন্যান্য অনুসারীরা এসে উৎপাত শুরু করে এবং দুর্বিষহ করে তোলে তাদের জীবন। এই কথাগুলো গাড়ি থেকে নেমে হেঁটে যেতে যেতে জাহিদ ভাই সেই পরিচিত লোকটা বলছিল, কিন্তু মনোমানসিকতা ভালো না থাকায় তখন জাহিদ ভাই তেমন গুরুত্ব দেয়নি সমস্যাটাকে বা সমস্যা যে সৃষ্টি করছে তাকে। মামুনের বাসায় ঢোকার পর থেকে ভেজা পশুর শরীর থেকে যেমন গন্ধ আসে তেমন গন্ধ পাচ্ছিল জাহিদ ভাই। মন খারাপ থাকার কারণে জাহিদ ভাই সেন্স করার ক্ষমতাও বেড়ে গিয়েছিল। একরকমের শক্তি পুঞ্জীভূত হয়েছিল জাহিদ ভাইয়ের ভেতর। ড্রয়িং রুমে মামুনের মা আর বোন আর আরও কিছু কথা শেয়ার করে জাহিদ ভাইয়ের সাথে। তো তাদের কথা শুনছিল জাহিদ ভাই এবং মাথা ঝুঁকে ফ্লোরের দিকে তাকিয়ে শুনছিল। সে অবস্থায় জাহিদ ভাই দেখতে পায় আরও 3 তলা উপরের ছাদ থেকে বেয়ে বয়ে মামুনের ঘরের জানালা দিয়ে 10 ফুটের মতো কালো চিকন একটা জিপ প্রবেশ করলো। ঘুমিয়ে থাকা মামুন যাকে বিছানার সাথে বেঁধে রাখা হয় তাকে বিছানার সাথে টেনে নামিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। সাদো সাদো কে এলো রে, ও মা, এ দেখি উজিরদের সাথী। তুই তো পিচ্ছি মানুষ, এখানে বড়দের সাথে তোকে মানায় না, যা তোর উজিরকে আসতে বল। এরপর আজব আজব সব নামে সে জাহিদ ভাইকে ডাকতে থাকে। এভাবে 10 মিনিট পার হয়ে যাওয়ার পর মামুনের মায়ের কথা শুনতে শুনতে পার হয়ে যায় জাহিদ ভাই মামুনের মায়ের কথা শুনতে শুনতে। এতটাই আশ্চর্য ছিল জাহিদ ভাই রুবি মারা যাওয়ার কারণে, যার দরুন কারোর কথাই জাহিদ ভাইয়ের মনে ছিল না। তখন হঠাৎ মামুন বলে ওঠে, বেচারা মেয়েটার কথা ভুলতেই পারছে না জাহিদ ভাই, তো কলিজা কেটে নিচ্ছে তাই না? তো আমি হলে তো আগে বুকটা ফাটতাম, তারপর কলিজা বের করে আনতাম বলে সে হাসতে লাগে। তো জাহিদ ভাই অবাক হয়নি, কারণ অনেক জিন চেহারা পড়তে পারে। তো জাহিদ ভাই কোনো রকমের ভ্রুক্ষেপ না করে সে এবার জাহিদ ভাইকে বলে, কিরে সিলিংয়ের ফ্যান ও কি তুই ভয় পাস না? এটা শোনার পর জাহিদ ভাই উঠে দাঁড়ায়। তো মামুনের ঘরে চলে আসে জাহিদ ভাই এবং গেটটা লাগিয়ে দেয়। এই উপরে দেখ ফ্যান ঝুলছে, রুবিও ঝুলে আছে। জাহিদ ভাইয়ের মনের কথাগুলো ওই জিপটা বলছে, ভেঙে পড়বে এখনই। এটা বলে সে জাহিদ ভাইকে ভয় লাগাতে লাগে এবং হাসতে লাগে। মন মানসিকতা ভালো না থাকার কারণে জাহিদ ভাইয়ের ব্যবহার পর্যন্ত পাল্টে গিয়েছিল। জাহিদ ভাই তার সামনে যে বসে বলে, একদম চুপ কর, যদি চুপ না হস তাহলে আমার এমন রূপ দেখবি তুই আমি নিজেও কোনোদিন দেখিনি। সে জাহিদ ভাই উস্কানি দিয়ে বলে, কোন রূপ দেখবো তোর? সেই রূপ যেই রূপ তুই রুবিকে দেখাইছিলি। আমি সময় পেলে ওর কবরে যে ওর কলেজে রাখে আসবো, টেনশন করিস না। এটা শোনার পর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে জাহিদ ভাই এবং মামুনের হাত ধরে বিশেষ নিয়মে সূরা পড়ে তার আয়াত চিৎকার দিতে দিতে মামুনের কানে পড়তে লাগে। আয়াতের ক্ষমতা এতটাই যার কারণে কাফের জিনের শরীরে তাপ লাগতে শুরু করে এবং সে পুড়তে শুরু করে। রাগের মাথায় জাহিদ ভাইয়ের করা কাজের কারণে সেই জিপ যে মামুনকে ভর করেছে তার হাতের কিছু অংশ, মামুন ভাইয়ের ডান হাতের কবজির কিছু অংশ পুড়ে যায়। এতে সে শান্ত হয়ে বসে পড়ে, কিন্তু রাগে গজরাতে থাকে। তো অপদস্থ করে সেই সময়ের জন্য মামুন থেকে দূরে সরিয়ে দেয় এবং মামুনকে সুস্থ করে হাতে ব্যান্ডেজ করে ডাক্তার দেখাতে বলে জাহিদ ভাই, এবং সে ওখান থেকে বের হয়ে আসার সময় মামুনের মাকে বলে, আমি সাহেবের সাথে কথা বলে পরে জানাবো সব কিছু, কর্মের ফল ফলবেই। জাহিদ ভাই যে কাজ করেছিল এই কাজগুলো করা নিষেধ, এবং যেহেতু আমির সাহেব সমস্যা জানেন দেখভাল করবেন, তো কাজটা করা জাহিদ ভাইয়ের জন্য ভুল ছিল। তো জাহিদ ভাই বাসায় ফিরে আসছিল, রিক্সায় থাকার সময় রিক্সার সামনে থাকা গ্লাসে জাহিদ ভাইয়ের চেহারার দিকে বারবার নজর যাচ্ছিল। তো দেখতে পাচ্ছিল তার প্রতিবিম্ব হাসছে, অথচ জাহিদ ভাই হাসছিল না। পাত্তা না দিয়ে রিক্সা থেকে নেমে জাহিদ ভাই হাঁটা ধরে তার বাসার দিকে আর কি। তো জাহিদের বাসাটা অনেকটা গ্রামের দিকে। তো রাত 8টা-9টার পর অনেকটা নির্জন থাকে। তখন 11টা বাজে রাতের। জাহিদ ভাই প্রথমে দেখে একজন মহিলা সামনে থেকে দৌড় দিয়ে এসে
জাহিদ ভাইকে ক্রস করে পেছনে চলে যায়। জাহিদ তখনও কিছুই ভাবে নাই। কিছু দূর যাওয়ার পর দেখে দূরে একটা মেয়ে দৌড় দিচ্ছে, তার পেছনের বেশ কয়েকজন লোক ছুটে যাচ্ছে। এটা দেখে না জাহিদ ভাইয়ের বুক ধক করে ওঠে। জাহিদ ভাই অন্য কিছু ভেবে ভাবছিল, তাই নিজে এবার দৌড়াতে থাকে এবং সেদিকে আর সাথে সাথে আমির সাহেবকে স্মরণ করে। জাহিদ ভাই অনেকগুলো কুকুরের আক্রমণাত্মক ঘেঘেও শুনতে পায় ওই সময়। সাথে 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 সে কানে ভেসে আসলো হুবহু রুবির কণ্ঠের মতো, ভাইয়া আমাকে কুকুরগুলো কামড়াচ্ছে, আমাকে একটু বাঁচান। এই কথা অনবরত আসছিল খোলা মাঠের দিক থেকে। যাতে বুঝতেও পারে যে অনেকগুলো কুকুর সেখানে একটা ইট হাতে নিয়ে সেই মাঠের অনেকগুলো কুকুর সেখানে, তো জাহিদ ভাই সেখানে একটা ইট হাতে নিয়ে সেদিকে যায়। জাহিদ ভাইকে দেখে কুকুরগুলো সাথে সাথে সরে যায়। আরো কাছে যেয়ে দেখতে পায় রুবি মরে পড়ে আছে, লাশটা খুবলে খুবলে খেয়ে ফেলছে অনেকটা, কুকুরগুলো খেয়ে ফেলেছে। আসলে এটা ছিল মায়া। জাহিদ ভাই তখন দুর্বল ছিল সব দিক দিয়ে, জন্য তাকে কাবু করতে পেরেছিল সহজেই সেই জীব। তো জাহিদ ভাই পেছন থেকে খচখচ শব্দ হতে লাগে। পেছনে ঘুরেছে, তাকিয়ে দেখে অনেক লম্বা কালো পশমযুক্ত মানুষের মতো দেখতে একটা জানোয়ার, যার মাথা গাছের কাণ্ডের মতো, যার মধ্যে কালো একটা জায়গায় দুইটা চোখ জলজল করছে। জাহিদ ভাই তখন ভয় পেয়ে যায়, আর তখনই সেই জীবটা জাহিদ ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে মাথায় প্রচণ্ড ব্যথা পায় জাহিদ ভাই। সেই অবস্থায় আবছা আবছা দেখছিল সেই জীবটা তার পা তার মাথার উপর রেখে তাকে বলছে, আমার কাছে নত হ, আমি মং, আমি বন দেবতা। এরপর একটানা কাফেরি অনেকগুলো কথা সে বলতে থাকে, আর জাহিদ ভাই মাথার যন্ত্রণা ভীষণভাবে বেড়ে যেতে থাকে। মনে হচ্ছিল জাহিদ ভাইয়ের খুলি ফেটে এখনই ব্রেনটা বের হয়ে যাবে। তখন সেখানে কোথা থেকে যেন গরিব গাড়ির একটা হেডলাইটের মতো আলো এসে পড়ে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবের কণ্ঠ থেকে, তিনি সেই জীবকে উদ্দেশ্য করে বলছিলেন, জীব এবং ঘোড়া সমান গতিতে ছুটে চলে, এজন্য জীব আর ঘোড়ার লাগাম ধরে রাখতে হয়। যদি লাগাম ছুটে যায় তবে উভয়ের সওয়ারকারীকে বিতাড়িত হয়, হও নেলে পস্তাতে হবে। এরপর কি হয় তা জাহিদ ভাইয়ের আর খেয়াল ছিল না, কিন্তু এতটুকুই খেয়াল ছিল জাহিদ ভাইয়ের আমির সাহেব টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল কোথাও। ঘুম ভাঙে শেষ রাতের দিকে। জাহিদ ভাইয়ের বাসার বারান্দাতে শুয়েছে। তখন একটু দূরেই বসে আছে আমির সাহেব। আজানও হচ্ছিল ফজরের। জাহিদ ভাইয়ের মাথাটা প্রচণ্ড ভার ছিল। আমির সাহেব জাহিদ ভাইয়ের কাছে এসে রিংটা ফ্লোরে রেখে দেয়। তিনি চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় শুধু এতটুকুই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নুস্তাঈনু বিস-সুবরি ওয়াস-সালাহা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কি বলেছেন জানো? তিনি বলেছেন, হে ঈমানদার, সবর এবং সালাতের দ্বারা সাহায্য গ্রহণ করো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। এটা বলে তিনি চলে যান। রিংটা হাতে নেয় তিনি। জাহিদ ভাই নিজেকে টেনে নিয়ে কোনো রকম গোসল করে নামাজ পড়ে ঘুমিয়ে যায় সেদিন। সন্ধ্যায় আমির সাহেবকে সে ডাকে মামুনের সমস্যার কথা আর যা যা হয়েছে তাদের সাথে বলার জন্য। আমি ছোট করে একটু বলি, রুবির ঘটনার পর কিন্তু জাহিদ ভাইয়ের সাথে ওই আমির সাহেবের খুব সম্পর্কটা তো ভালো ছিল না। তো জাহিদ ভাই ওনাকে আশ্বস্ত করে জাহিদ ভাই এখন ঠিক আছে। তখন তিনি বলেন মামুনের উপর মংয়ের উপর প্রভাব পড়েছে, কিছু পাওয়ার তাড়নার কারণে সেই মংকে ডেকেছে। এই মং থাকে আসামের মায়াং এলাকায়, আশেপাশে কোথাও। তারপর আমির সাহেব জাহিদ ভাইকে কিছু নিয়ম শিখে দেয়, বলে যে 2 দিন রোজা রেখে তার পরের দিন তিনি সহ যাবেন মামুনদের বাসায়, কিছু কাজ করে দেবেন, ধীরে ধীরে মংয়ের প্রভাব সরতে থাকবে। এটা একবারে বা একদিনে হবে এটা জাহিদ ভাইকে জাহিদ ভাই থেকে বলে দেন। তো নিয়ম পালন করে জাহিদ ভাই 4র্থ দিন যায় মামুনদের বাসায়। তো বাসায় ঢুকে জাহিদ ভাই মামুনের ঘরে চলে যায়, নিয়ম অনুযায়ী 5টা মোম জ্বালিয়ে দেয়, মামুনকে বলে মংকে ডাকো। তো মামুনের চারপাশে হাঁটা চলা জাহিদ ভাই হাঁটছিল ততক্ষণ আমির সাহেব এবং তার কয়েকজন সাথী এসে পড়েছে সেখানে। তিনি বাইরে দাঁড়িয়ে রইল আর কি। গরম একটা ঝড়ো বাতাস এসে লাগে জাহিদ ভাইয়ের গায়ে। জাহিদ দেখলো জানালা ভেদ করে মং মামুনের পিছনে বসে মামুনের মধ্যে মিলিয়ে যায়। জাহিদ ভাই সূরা পড়ছিল মনের মধ্যে প্রচণ্ড আক্রোশ নিয়ে, কোনো দুয়া না, আমি আবারও বলি, সূরা পড়ছিল, আক্রোশ ছিল। আর সুযোগ পেলে জাহিদ ভাই মংকে মেরে ফেলবে, প্রচণ্ড ক্ষোভ ছিল। আর জাহিদ ভাইয়ের মধ্যে যার কারণে ভুলও ছিল সূরা পড়ার সময়। তো জাহিদ ভাই শুনলো আমির সাহেবের সাথে এক সাথীকে জাহিদ ভাইয়ের সাথে বলতে যে, দেখুন আপনার এই ছেলেটা আজ একটা অঘটন ঘটাতে পারে। আমির সাহেব জাহিদ ভাইকে বলেন, সবুর জাহিদ, সবুর। আমির সাহেব মংকে বললেন, নিজে এসেছো ভালো কথা, সাঙ্গপাঙ্গ কেন এনেছো? এই সময় জাহিদ ভাই প্রচুর ব্যাঙের ডাক শুনতে পাচ্ছিল। তখন মং বলে, চারদিকে কত তাজা তাজা কলিজা ঘুরে বেড়াচ্ছে, অনেকদিন ধরে ইনসানের কলিজা চাবাই না।
এই শুন বলে সে জাহিদ ভাইয়ের মুখ ঘুরিয়ে বলে, জানিস শেষবার কবে খেয়েছি তাজা কলিজা? গতকাল রাতে তোর আদরের রুবির, কিন্তু সমস্যা হলো বাসি কলিজা। বলে সে জাহিদ ভাইয়ের দিকে থুতু মারে। এগুলো কিন্তু সব ডাইভার্ট করার জন্য, আমি আপনাদের সবাইকে বলছি, এগুলি কিন্তু শুধুমাত্র ডাইভার্ট করার জন্য। তো জাহিদ ভাই সূরা পড়া বন্ধ করে আবারও মামুনের ঘাট ধরে সূরা পড়তে যাবে, তখন আমির সাহেব বলতে লাগলেন, থামো জাহিদ, কি ব্যাপার, কাবু রাখো নিজেকে। আজ এতদিন যাবৎ কাজ করো, জানো তো সব, মনোযোগ হারাচ্ছ কেন? ছাড়ো ওকে, শান্ত হয়ে বসো। জাহিদ ভাই আমির সাহেবের আরেক সাথী বলল, ওকে আজ পাঠিয়ে দিন, ও আজ এখানে কিছু একটা ঘটাবেই। আর জাহিদ ভাই কি যেন হলো, তখন তার ঘাড় ঘুরিয়ে ওনাদের দিকে এমনভাবে জাহিদ ভাই তাকিয়েছিল যেন তারাই জাহিদ ভাইয়ের শত্রু, মানে আমির সাহেবের সাথীরা। ঠিক তখন মামুনকে ছেড়ে দিয়ে সোজা জাহিদ ভাইয়ের গলা চেপে ধরে। এক মুহূর্তের জন্য জাহিদ ভাই দেখতে পায় জাহিদ ভাইয়ের অতীতের এমন সব মুহূর্তগুলো যার জন্য সিলিং ফ্যানের ভয় জাহিদ ভাইয়ের মধ্যে এখনো আছে। ততক্ষণে জাহিদ ভাইকে ছেড়ে দেয় আমির সাহেব জমজমের পানি ছিটালে। জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, শুন, যখন ফাঁসিতে ঝুলবি তখন বুক জ্বলবে, চোখে কাটা ফুটবে, ঢোক গিলতে পারবি না, চোখ বেরিয়ে যেতে চাইবে, তারপর সব কিছু শান্ত হয়ে যাবে। কিরে, ফ্যানে কে ঝুলেছিল সেদিন? এটা বলার সময় আমির সাহেব একটা আঘাত করেন মংকে। আর জাহিদ ভাইয়ের কাছে এসে জাহিদ ভাইকে বসে উনি বলেন, তুমি চলে যাও জাহিদ, আমরা দেখবো সব কিছু এখানে। আমির সাহেবরা তাদের কাজ করছিল, কিন্তু ততক্ষণে জাহিদ ভাইয়ের মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে গেছিল। জাহিদ ভাই দেখলো মং পালিয়ে গেছে। আর যখন আমির সাহেব ছোট্ট একটা খাঁচায় মংয়ের কয়েকজন অনুসারীকে বন্দি করলেন, তিনি দেখেন মামুনদের বলে দাও মাসখানেক সময় লাগবে সমস্যার সমাধান করতে। তারা সেখান থেকে বিদায় নেয় এবং জাহিদ ভাইকে বলে দেয় মামুনদের বাসার পাশে মাঠে যেয়ে ওনাদের সাথে দেখা করতে। জাহিদ ভাই বের হয়ে যায়, মাঠে যায় এবং যেখানে দাঁড়িয়েছিল, এবং শীতের সময় ছিল, আরেকটা রাস্তায় তখন শুকনো ময়লায় আগুন জ্বালিয়ে রেখেছিল কে জানো। তো জাহিদ ভাই আমির সাহেব জাহিদ ভাইকে একটা সূরা পরে পানি ছিটাতেই সেই খাঁচার উপরে, এবং সেই খাঁচার মুখ খুলে দিতে, কিন্তু তা না করে জাহিদ ভাই সেই খাঁচাটা তার হাতে নিয়ে নেয়। এটা দেখে আমির সাহেবের এক সাথী জাহিদ ভাইকে বলে যে আপনার ছেলেকে থামান। আমির সাহেবকে বলে নিয়ে আপনার ছেলেকে থামান। তো জাহিদ ভাই ঠিক করেছিল আগুনের মধ্যে সেই খাঁচা ফেলে দিবে। তো তারা তাকে না করতে থাকে, কিন্তু তাদের কথা জাহিদ ভাই না শুনে খাঁচাটা নিয়ে কিছু দূরে সে আগুনে ফেলে দেয়। জাহিদ ভাই সেই খাঁচা থেকে প্রচুর ব্যাঙের ডাক শুনতে পাচ্ছিল, যা ছিল অন্যরকমের। আমির সাহেব বারবার বলছিল জাহিদ ভাইকে যেন সেই খাঁচাটাকে তুলে ফেলে, কিন্তু তাদের কথা না শুনে জাহিদ ভাই সেখান থেকে চলে যায়। সেই জানোয়ারগুলো মরে গিয়েছিল সেদিন, যার জন্য আমির সাহেব জাহিদ ভাইয়ের সাথে প্রায় 1 মাসের মতো কথা বলেনি। এরপর প্রায় 2.5 মাসের মতো সময় লেগেছিল মামুনের পুরোপুরি ঠিক হতে, কেননা মং অনেকটা শক্তিশালী ছিল। আর আমির সাহেব ঝুঁকিমুক্তভাবে কাজ করতে চান, কারণ এই কাজগুলো মানে শয়তানরা সুযোগ পেলে অন্য কারোর ক্ষতি করে দিতে পারে। তো জাহিদ ভাই লিখেছেন, জানি না কেমন লাগবে ঘটনা, কিন্তু এটাই বাস্তব। জাহিদ ভাই সাফাই দেওয়ার মতো লোক না। তখন মানসিকতা ভালো না থাকায় মংয়ের দুর্বলতা যেন তাকে সুযোগ নিয়েছে এবং তাকে দুর্বল করতে পেরেছিল, আর সে সফল হয়েছিল। এখন যখন জাহিদ ভাই কথাগুলো ভাবে, তখন মনে হয় এক নাগারে এতগুলো ভুল কাজ তিনি করেছিলেন। কতজনের ঘটনা শেয়ার করেছে অভিজ্ঞতায়, মানুষের লোভ, হিংসা, অহংকার নিয়ে, ভুল থেকে নতুন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যদি এগুলো আবার পুনরায় না করে, তাহলে জাহিদ ভাইয়ের শিক্ষাটা পরিপূর্ণ হবে, এটা জাহিদ ভাই মনে করেন। পরিশেষে জাহিদ ভাইয়ের একটা প্রশ্ন সবার কাছে, যদি একটা কাঁটা আপনার শরীরে ফুটে যায়, তবে কি সেই কাঁটার ব্যথা আপনি ঠিক হয়ে যাবে, নাকি সেই কাঁটাটাকে বের করে ফেলতে হবে ব্যথা কমানোর জন্য? ধন্যবাদ জাহিদ ভাই আপনার ঘটনার জন্য। আসলে সেদিন আমি চাইলে ঘটনাটা সবার সাথে শেয়ার করতে পারতাম। আমি চেয়েছি ঘটনাটা এখন শেয়ার করি, সবার সাথে শেয়ার করি, যাতে সবাই রুবির সাথে এই ঘটনাটা মিলাতে পারে। আমি আবারও বলছি, রুবির ঘটনার সাথে জাহিদ ভাই মামুনের সাথে যে মং অ্যাটাক করেছিল মামুনকে, সেই মং তাকে ডাইভার্ট করার জন্য বহু কিছু দেখিয়েছে। আপনাদের আরও কিছু কথা বলতে চাই। অনেকেই অনেক ধরনের প্ল্যান চ্যাটের কথা জিজ্ঞেস করে আমাকে। জুলকারনাইন ভাই একজন আছেন, উনি আমাদের একজন রেগুলার লিসেনার, আমি তার নাম নিয়ে বলছি, জুলকারনাইন ভাইয়ের। উনি আমাদেরকে যথেষ্ট ভালো ভালো অ্যাডভাইস দেন যে আলিফ ভাই আপনার স্টোরি যখন শেয়ার করবেন তখন মানুষকে একটু মানে সাবধান করবেন যে ওরা যে ভুলগুলো করে, যেমন আপনারা অনেকেই চিন্তা করতে পারেন এসব জিনিস কখনো টাচ করবেন না, এসব জিনিস থেকে দূরে থাকবেন, কারণ এসব জিনিস আপনার ফ্যামিলির উপর ঘোর বিপদ ডেকে নিয়ে আসতে পারে। অনেকে প্ল্যান চ্যাটের বক্স আরও কিছু, আমি আসলে সত্যি কথা এগুলোর নাম জানতে চাই না। আপনারা গেমিং, আমি গেম খেলি, গেমিংয়ের মধ্যে হ্যাক আছে।
আমি কখনো হ্যাক বের করতে চাই না, কারণ তাতে হ্যাক জিনিসটার মজা নষ্ট হয়ে যায়। তাই আপনারা কোনো কিছুর গভীরে যাওয়ার চেষ্টা করবেন না, কোনো কিছুর আদলে যাওয়ার চেষ্টা করবেন না। অনেকেই অনেক কিছুর ইন্সপিরেশন নিয়ে নতুন নতুন জিনিস ট্রাই করতে বসেন, আর এইসব জিনিসগুলো খুব রিস্কি। এইসব জিনিসগুলো রিস্কি থাকবার কারণে আমরা সবাইকে হেল্প করতে পারি না। আপনারা হয়তো আমার কথাগুলো বুঝেছেন অথবা আমার কথাগুলো ভালোভাবে নেননি, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়, কিন্তু ভৌতিক অভিজ্ঞতাই শেয়ার করা ভৌতিকতার মেইন কাজ। অনেকে বলে আপনারা খালি জিন ভূতের ঘটনাই বলেন, তাহলে আমরা আসলে আর কিসের ঘটনা বলতে পারি? গ্রামের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা, অথবা কোনো একটা বাসার ঘটনা? অভিজ্ঞতার থেকে তো বড় ঘটনা আসলে নাই আমি মনে করি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এইটাই প্রত্যাশা। আপনাদেরকে মনের কথা মাঝে মধ্যে বলে ফেলি, আশা করি কিছু মনে করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে বগুড়া জেলা থেকে পাঠিয়েছেন শাফিন ভাইয়া। তিনার বাসা বগুড়া জেলায়। তিনি একটা ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনা আমার সাথে শেয়ার করেন। তো সেই ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 19 বছর আগের ঘটনা। এই ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। একটি ছেলে এই ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক শেখার জন্য, সে ব্ল্যাক ম্যাজিক শেখার জন্য প্রচণ্ড লেভেলের কয়েক বছর এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে। সেটা বলার মতোই না, বিশ্বাসযোগ্য না এতটা পরিমাণের। শাফিন ভাই যেটা বলে যে এই ঘটনাটি তিনি সংগ্রহ করেন তার এক ফ্রেন্ডের কাছ থেকে। সে এই ঘটনাটি তাকে বলে, সেই ঘটনাটি সে আমাকে বলে। এই ঘটনাটি ওই যে ফ্রেন্ড তাকে বলে, তার এক ভাই এরকম একটা ভয়ঙ্কর লেভেলের কাজ শেখার জন্য এতটা পরিমাণের ভয়ানক কাজ শুরু করার পরিকল্পনা করতেছিল। তো মূল ঘটনায় আমি চলে যাচ্ছি। ঘটনাটির সূত্রপাত তার একটা কিউরিওসিটি জাগে যে সে ব্ল্যাক ম্যাজিকের এই জিনিসগুলো শিখবে। সে এগুলো শিখে সে একজনের ওপর প্রয়োগ করবে, দেখবে যে এগুলো কি আসলে আদৌ কাজ করে কি না। তো এই জন্য সে কয়েকটা ব্ল্যাক ম্যাজিকের বই সংগ্রহ করে। এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের একটা মানুষের চিন্তা ভাবনা থাকলে যে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করবে, এই জন্য সে কয়েকটা বই সংগ্রহ করে। এবং এই বইগুলা সে বাড়িতে রাখে না, এবং কিছু জায়গায় মাটিতে পোতায় রাখে। রাত্রিকালীন সময় করে এই বই একটা করে বই নিয়ে যে ফাঁকা জায়গায় যে পড়াশোনা করতো, এই বইগুলো নিয়ে ঘাটাঘাটি করতো। একটা পর্যায়ে এগুলো নিয়ে অনেক দিন যাবৎ রিসার্চ করার পর সে প্রায় 3 বছর এগুলো নিয়ে রিসার্চ করছে। করার পর সে মোটামুটি এতটা পরিমাণের কবিরাজি শিখে গেছে ব্ল্যাক ম্যাজিকের উপর, এটা বলার বাইরে। একদিন তাদের পরিবারে একটা নৃশংস একটা ঝগড়া লাগে। তাকে প্রচণ্ড লেভেলের অপমান করা হয়। এই অপমানটা সে সহ্য করতে না পেরে সে ভাবতেছিল যে এর উপরেই আমি ব্ল্যাক ম্যাজিকের ইয়াটা করব। এবং সে তার নিজেরই চাচাতো ভাই। তো যখন এই ভয়ঙ্কর লেভেলের কাজটা করার সিদ্ধান্তটা নেয়, তখন তার একটুও মনের ভেতর ছিল না যে সে এরকম একটা ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিক করবে তার উপর, এবং সে যদি মারাও যেতে পারে। এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিক তাকে করানো হবে। সে প্রথম স্টেপে হালকাভাবে দেখতে চাচ্ছিল যে এর কাজগুলো কি আসলে হয় কি না। এজন্য সে প্রথমে একটা হালকা ব্ল্যাক ম্যাজিক করা হয়। ওই তার চাচাতো ভাইয়ের একটা শার্ট পরনের কাপড় নিয়ে যেয়ে ও এই জিনিসটার উপর থেকে সে ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে। তো
যখন এই জিনিসটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে, তার মানে যখন শুরু করছে এতটা পরিমাণে ভয়ঙ্কর লেভেলের শিখছে যেটা বলার বাইরে। ও নিজেও জানে না যে এতটা পরিমাণে ভয়ানক হবে। আর এর পরবর্তীতে এর যে একটা ফলাফল এটার কি হবে সেও এতটা ভাবেনি। তো যখন এই জিনিসটা নিয়ে সে কাজ করে এই শার্টটাকে অনেকটা পরিমাণে ব্ল্যাক মিউজিকের একটা ভয়ানক লেভেলের চলে গেছে। যাওয়ার পর যে ছেলের সাথে এরকম করছে সে হঠাৎ করে একদিন বাড়িতে এসে আগুনায় পড়ে যায়, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে ডাক্তার এনে অনেকক্ষণ মাথায় পানি ছেঁকার পর অনেকক্ষণ পর তার জ্ঞান ফেরে, এবং সে জ্ঞান ফেরার পর সে যেটা বলে যে আমি আসার পর এরকম হয়ে গেল, মানে আস্তে আস্তে সে অসুস্থর দিকে চলে যাচ্ছে। যখন সে আবার দেখতেছিল যে এ আসলে কি অসুস্থ হয় কি না, যখন দেখছে যে আসলে অসুস্থ হয়ে গেছে, পরের দিন তাদের সাথে আবার কিন্তু তাদের ওই পরিবারের ঝগড়া লাগার পর সে আবার মানে আরও চেতে যে তার উপর এতটা পরিমাণের ভয়ানক পরিমাণের ব্ল্যাক ম্যাজিক করে সেটা বলার বাইরে। যেটা মাগুর মাছের গলায় 2টা বাঁধছে, তাবিজ বেঁধে সে মাছ ছেড়েছে পানিতে, এবং সে জানতো যে যদি ভরা নদীতে কোনো জায়গায় এই মাছটাকে ছেড়ে দেওয়া হয় মাছটাকে খুঁজে পাওয়া যাবে না, এবং মাছটাকে যদি খুঁজে পাওয়া না যায় আর ও বাঁচতে পারবে না। এই বিষয়গুলো সে জানতো। সেজন্য ও কি করছে, একটা খাল খনন করছে ছোট, করার পর ওই জায়গায় মাছটাকে গলায় বেঁধে ওইখানে মানে আর কি ফালাই দিছে, মানে মাছটাকে ছাড়ছে। প্রতিদিন ওইখানে পানি দেয়। যখন থেকে এই মাছের গলায় শুরু করলো, মানে তাবিজ বাঁধাচ্ছে, সেদিন থেকে ওর চাচাতো ভাই এতটা পরিমাণে অসুস্থ হয়ে যায় যেটা বলার বাইরে। ওর প্রথমত ওর শরীরে অ্যালার্জির মতো একটা সৃষ্টি হয়ে গেল। তারপর ওর গলার ব্যথা শুরু হয়ে গেছে। যখন এরকম একটা গলা ব্যথা, তখন ওকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর অনেকগুলো টেস্ট করা হয়। করার পরে কোনো কিছুই ধরা পড়তেছে না। তখন ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল, তারপরও সেগুলো খেয়েও কোনো কাজ হচ্ছে না। তারপরে থেকেই এই ব্ল্যাক ম্যাজিকের মানে কথাগুলো তারা জানতে পারে, যে তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেই কবিরাজ বলে যে এর উপরে যাবতে 2বার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিন্তু প্রথমবার হয়তো হালকা করছে, আর এবার এতটা পরিমাণে ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিক করছে যেটা বলার মতো না। আর এই ব্ল্যাক ম্যাজিকটা আপনাদের আত্মীয়র মধ্যেই করছে, এবং সে নিজেই করছে, কারণ এই বিষয়গুলো তার প্রচণ্ড লেভেলের জানা, এবং সে এতটা পরিমাণের ভয়ানকভাবে করছে যেটা বলার বাইরে। মানে পরবর্তীতে যাতে কেউ এর কোনো আন্দাজ বা কেউ খুঁজে পায় না, এরকমও সিস্টেম করছে। মানে শাফিন ভাই যেটা বলে রাসেল ভাই, যে এই ছেলে এতটা পরিমাণে ভয়ানকভাবে ব্ল্যাক ম্যাজিকটা সূক্ষ্মভাবে করছিল যেটা বলার বাইরে। মানে কোনো কবিরাজ যাতে একে খুঁজে বের করতে না পারে, সেই বিষয়গুলো ভালোভাবে আন্দাজ করে কাজগুলো করছিল। তো তারপর সে যেটা বলে যে যখন এর দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাকে ভালো কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ বলে যে একে এরকম করে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। যদি আপনাদের পরিবারের ওই লোকটা স্বেচ্ছায় এই কাজটা শেষ না করে, তাহলে আসলে তাকে বাঁচানো অসম্ভব। এবং তারা এই বিষয়গুলো নিয়ে বাসায় আসে, কথা বলি করে। বলার পর সবাইকে ডাকার পর তার বাবা মা, ওই ছেলের বাবা মা সবার কাছে হাত জোর করে অনুরোধ করে যাতে তার ছেলেকে বাঁচায়, এবং এই কাজটা যাতে সে আর না করে, এবং সবার কাছে মাপ চায়। তো তারপর এই যে মাছটা যখন মারা যেত, তখন নাকি এই ছেলেও মারা যেত। এই কথাটা শোনার পর তাদের পরিবারের সবাই একদম মানে অবস্থা খারাপ কথাগুলো শোনার পর।
তারপর যেটা শোনা যায় যে এই ছেলে মাছটাকে মুক্তি দেয় এবং মুক্তি দেওয়ার পর তার ওই ভাই আস্তে আস্তে সুস্থ হয় এবং তাদের পরিবারের সাথে তাদের যে দ্বন্দ্বটা ছিল আর এর পরবর্তীতে তারা কখনো দ্বন্দ্বে যায় নাই। আর এই ছেলে যে ওর চাচাতো ভাই এতটা পরিমাণে ভয়ানকভাবে অসুস্থ ছিল যে সে দেখতেছিল যে এ মরার মতো একটা অবস্থা। এটা দেখার পর সে প্রচণ্ড লেভেলের ভয় পাওয়া যায় যে আসলে কি মারা যাবে নাকি। এটা যাওয়ার পর মানে সে এতটা পরিমাণে অনুতপ্ত হয়ে যায় যে আমি এটা কি করতেছি, যে নিজের ভাইকে মেরে ফেলতেছি। মানে যখন এরকম অনুভূতিগুলো হয় ওর, তারপর সে নিজেই তাদের পরিবারের কাছে যে মাপ চায় এবং সে স্বীকার করে যে সে নিজেই এরকম কাজগুলো করে। আর তারাও তাকে মাফ করে দেয় কারণ নিজে স্বীকার করার কারণে। আর এই কথাটি যাতে কেউ না জানে তাদের পরিবারের কাছে এই অনুরোধটা করে। আর এই যে ব্ল্যাক ম্যাজিকগুলো করছিল সে আল্লাহর কাছে তওবা করে যাতে এই ব্ল্যাক ম্যাজিক সে আর করবে না এবং যে বইগুলো ছিল সবগুলো বই সে পুড়িয়ে ফেলে। কারণ এতটা পরিমাণে ভয়ানক একটা জিনিস যা বলার বাইরে, কারণ সে ভাবতেও পারে নাই যে এতটা পরিমাণে আক্রমণ বা আক্রমণাত্মক হবে। সে এতটা পরিমাণে রিসার্চ করছিল যেটা বলার বাইরে। আর সে যেটা বলে যে আমি এর পরবর্তীতে আর কারোর সাথে এরকম কিছু করি নাই এবং কেউ এই বিষয়গুলো জানার পর তার কাছে আসছিল যাতে সে এই বিষয়গুলো নিয়ে তাদের কে এরকম ব্ল্যাক ম্যাজিক করে সে একদম না করে দেয় এবং এই কাজগুলো থেকে বিরত থাকার কথা বলে। সে পরবর্তীতে জানতে পারে যে এগুলো একটা শিরক এবং বেদাত, মানে এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের একটা পাপ যেটা বলার বাইরে। সে জানতো না এতটা পরিমাণের বিষয়গুলো। জানার পর সে আর এইগুলো নিয়ে কখনো রিসার্চ করে নেই। আর আমি একটা কথা বলি সে সময় যে কেউ যাতে এরকম ব্ল্যাক ম্যাজিকের আক্রমণ বা শিকার না হয় আর কেউ যাতে এরকম ব্ল্যাক ম্যাজিক কারোর সাথে না করে, কারণ এরকম একটা খারাপ কাজ যদি কেউ করে এটা খুবই ভয়ঙ্করজনক আর এটা আল্লাহ কখনো মাফ করবে না। তো আমরা চেষ্টা করবো এগুলো জিনিস থেকে এড়িয়ে থাকার জন্য। তো আজকের মতো এখানেই ছিল, এ পর্যন্ত এই ঘটনা নেই। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পাভেল খুলনা শহর থেকে। তিনি আমাকে একটি ঘটনা পাঠিয়েছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি শেয়ার করে ফেলি। আমার কাছে বেশ ক্লাসিক মনে হয়েছে, বাট বেশ ভয় লেগেছে ঘটনাটা পাভেল শুনেছেন তাদের যিনি গাড়ি চালান, তাদের বাসায় যে গাড়ি চালান সেই চাচার কাছ থেকে। তার নাম মনসুর চাচা, এবং মনসুর চাচা তাকে একটা ঘটনা বলেছেন। 80 দশকের কথা। মনসুর সাহেব তখন একেবারেই ইয়াং এবং তিনি বাড়িতে ঘুরে ফিরে সময় কাটাতেন। তখন তেমন কিছু করতেন না, সন্ধ্যার পর চলে যেতেন আড্ডায়। গ্রামের বাজারে তাদের আড্ডা ছিল এবং সে আড্ডা ছিল ক্যারাম ঘরে। তার একটা ঘর ছিল, সেখানে ক্যারাম বোর্ড খেলা হতো এবং বহু রাত পর্যন্ত ক্যারাম খেলা হতো। তখন বাজারের এই সাইডে জেনারেটর দিয়ে কিছু জায়গায় বিদ্যুৎ আসতো, কিন্তু এছাড়া বিদ্যুৎ ছিল না। হ্যারিকেন জ্বালিয়ে রাখা হতো এবং সেখানে তাদের ক্যারাম ঘরের ভেতরে একটা সেই হ্যাজাক লাইটও থাকতো। যদি আলো বেশি প্রয়োজন হতো, তাদের মাঝে মাঝে টুর্নামেন্ট হতো, তখন সেই হ্যাজাক চালানো হতো। মোট কথা প্রতিদিন রাতে এই ক্যারাম ঘরে বসে আড্ডা দেওয়াটা তাদের একেবারে একটা অঘোষিত আইন ছিল, তাদের যেতেই হবে ওখানে, এরকম একটা ব্যাপার। তো মনসুর সাহেব প্রতিদিনই যেতেন, এরকম খেলতেন এবং তার একটা নেশা হয়ে গেছিল এবং গভীর রাত পর্যন্ত তাদের খেলা হতো, 11টা-12টা। আর তারপরে তারা চলে আসতেন এই গ্রামের রাস্তা দিয়ে, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেন, গল্প করতেন এবং গল্প করতে করতে যার যার বাড়িতে চলে আসতেন। তো বিভিন্ন গল্প হতো, বিভিন্ন রকমের মানে আড্ডা হতো এবং তারা খুব এনজয় করতেন। তো একদিনকার কথা, মনসুর সাহেব এরকম গিয়েছেন তার ওই ক্যারামের আসরে এবং ওখানে বসে ক্যারাম খেলা হচ্ছে। এরকম করে রাত গভীর হতে হতে প্রায় এরকম রাত 11টা, 11:30 বেজে গেছে। গ্রামে কিন্তু গভীর রাত ওই সময়, মানে 11টা, 11:30 মানে একেবারে নিশুতি রাত, এরকম একটা অবস্থা। তো তাদের আড্ডার ওইখানে আবার নিশুতি হতো না, যেহেতু কিছু মানুষ তারা থাকতো সবসময়। তো মনসুর সাহেবের ওই দিন ওই খেলা তার যে দান ছিল, তিনি হেরে গেছেন। হেরে যাওয়ার পর তিনি বের হয়ে আসছেন ওখান থেকে তার এক বন্ধু নিয়ে
হেঁটে আসতেছেন, যে চিন্তা করছেন সামনে যে কিছুক্ষণ বসবেন, বসে সেখানে একটু ধূমপান করবেন, তারপর বাসার দিকে রওনা দিয়ে দিবেন। তো তারা দুই বন্ধু আসছিলেন, তাদের দুজনেই মন বেশ খারাপ, কারণ দুজনে একই টিমে খেলতেছিলেন। তো হেরে যাওয়াতে তারা বেশ মন খারাপ, দুজনে বিষোদ্গার করতেছে আজকের এই খেলাধুলা এগুলো নিয়ে। যাই হোক, প্রাসঙ্গিক আলাপ তাদের নিজেদের, এরকম আলাপ করতেছেন আর আসতেছেন। তো রাতের বেলা বেশ গুমোট আবহাওয়া, বাতাস বেশ থুম মেরে আছে, গ্রামের রাস্তা। তো তারা তাদের এই ক্যারাম ঘর থেকে একটু সামনে চলে আসলেন, এই জায়গাটা একটু অন্ধকার, রাস্তার পাশে চলে আসলেন তারা, মানে ওই তাদের ক্যারাম ঘর তো ছিল এই পাশে গলির ভিতরে, এখান থেকে মেন রাস্তার পাশে চলে আসলেন। মেন রাস্তা বলতে সেটাও কিন্তু মানে কাঁচা রাস্তায়, ইট বিছানো আর কি। এর মধ্যে হঠাৎ তারা শব্দ পেলেন দূরে, থ্যার করে একটা শব্দ আসতেছে রাস্তার থেকে। কি ব্যাপার? তখন বুঝলেন যে কিছু একটা আসতেছে রাস্তা দিয়ে, মানে ভ্যান বা কিছু, খুব জোরে আসতেছে, দ্রুত আসতেছে, এবং আসার কারণে এই রাস্তা তো অমসৃণ, ইট বিছানো, এর মধ্যে দিয়ে ওই বাড়ি খাইতেছে আর সাউন্ড হচ্ছে। তারা বুঝতে পারলেন ভ্যানের শব্দ, যেহেতু তারা গ্রামেরই মানুষ। তো তারা দ্রুত গেলেন যে এত রাতের বেলা এখান দিয়ে এত দ্রুত ভ্যান চালায় কে আসতেছে। তো একটু সামনে গিয়ে দাঁড়ালেন রাস্তার পাশে। তো তাকায় একটু পরে দেখতে পেলেন যে হারিকেনের আলো, মানে হারিকেন চলতেছে, ভ্যানটা দ্রুত আসতেছে, হারিকেনটা কাঁপতেছে এই স্পিডে আসাতে, রাস্তায় ঝাঁকি খেতে খেতে। তো তারা দুজন রাস্তার উপর দাঁড়ালেন, যে চিন্তা করলেন কথা বলবেন লোকটার সাথে, কি ব্যাপার, এইভাবে আসতেছে কেন। তো আরেকটু সামনে আসতেই চাঁদের আলোতে স্পষ্ট হলো যে লোকটার চেহারা দেখলেন তারা, লোকটা বেশ মানে ভীত অবস্থা। তো বুঝলেন যে লোকটার নাম রুস্তম, চিনেন আসলে মনসুর সাহেব তারা চিনেন, রুস্তম মিয়া। তাকে অনেক দেখছেন যে তিনি জিনিসপত্র ক্যারি করেন ভ্যানে, বিভিন্ন সময় তার নিজস্ব একটা ভ্যান গাড়ি আছে, এবং 3 চাকার ভ্যান, এটাতে বিভিন্ন জিনিস তিনি ক্যারি করে ওদিক ওদিক নেন। রুস্তম মিয়া আসতেছে, এবং তার ওই যে হারিকেনের আলো তার চোখে পড়ছে, বেশ ভীত সন্ত্রস্ত চেহারা। রুস্তম মিয়া কয়েকবার পিছন ফিরেও তাকাইলেন। তো তাদেরকে দেখে মনে হল রুস্তম মিয়া একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এরকম। তিনি বসে পড়লেন সিটে, বসে আস্তে করে ব্রেক চাপতে চাপতে একদম তাদের সামনে এসে থামলেন। থামার পর তাকে বলতেছে, একদম তাকে দেখেই চিনছে, হ্যাঁ তাকে দেখেই চিনতেছে, মনসুর ভাই, হ্যাঁ রে মনসুর ভাই। তো বলছে কি হয়েছে এই রুস্তম মিয়া, কি হয়েছে তোমার? তো তখন বলতেছে যে আরে যে ডরানটা ডরাইছি, মানে কি হয়েছে, কারে আমারে বসতে দেন। তো তাকে নিয়ে বসাইলো তারা। তো বসার পর রুস্তম মিয়া বলছে পানি খামো, খুব পিপাসা লাগছে, পানি খাওয়ান। তো তখন মনসুর সাহেবের সাথের লোকটা চলে গেল ক্যারাম ঘরে দিয়ে একটু পর ফেরত আসলেন একটা অ্যালুমিনিয়ামের জগ আর গ্লাস নিয়ে। তো সেখান থেকে পানি দিল, তো 2 গ্লাস পানি খেয়ে ফেললো রুস্তম মিয়া। তো পানি খাওয়ার পরও মনে হচ্ছে তার আশপাশ লাগতেছে। তো তখন মনসুর সাহেব জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তোমার, এত ভয় পাইতেছো কেন, কি এরকম করতেছো কেন, কি হয়েছে? কার ভাই কোয়েন না, কি আমি গেছিলাম বাস স্ট্যান্ডের ওখানে কাজ করতে, ওখান থেকে যদি কোনো ট্রিপ পাই নিয়ে আসবো, মানে মানুষজন পাইলে নিয়ে আসবো। তো ট্রিপ তো আর নাই, আমি ভ্যান চালায় সামনে যাইতে তো ওইখানে ওই বট গাছের কাছে যেয়ে দেখি বিশাল এক জটলা। তারপর জটলা দেখলাম মানুষজন ওইখানে দাঁড়ায় আছে, সেই তা আমি ভ্যান নিয়ে যা দাঁড়াইছি, দাঁড়ানোর পর মানুষ চিৎকার করতেছে। তো কি ব্যাপার, আমি নাইমা যা দেখতে গেলাম কি হয়েছে। তো যা দেখি ওইখানে এক এরকম পাগলের মতো পড়ে দিছে, যে নাকি অ্যাক্সিডেন্ট করছে এখানে। তো আমি একটু তাকায় দেখলাম এখানে আলো ছিল না, আমার এই ভ্যানের যে হারিকেনের আলোতে একটু পড়ছে। আর এরা মানুষরা ওইখানে 2-1 হাতে টর্চ ছিল, টর্চ মারছে। দেখতেছি যে এরকম মানে অবস্থা খারাপ, একটা লাল কাপড় মানে পরায় পাগল, লাল কাপড় দিয়ে পেঁচানো, মনে হয় যে অনেক থাকে না, ওই সাধনা করে বৈশাখ গাছের নিচে, এরকম একটা লাল কাপড় দিয়ে পেঁচানো, এর অবস্থা খুব খারাপ, জট লাগানো, মানে অন্যরকম অবস্থা আর কি, মানে খুব খারাপ অবস্থা। এই আমার তাকাইতে ইচ্ছা করলো না বেশিক্ষণ। তো আমি ওখান থেকে আস্তে করে ভ্যানটা নিয়ে আইসা পড়লাম। সামনে যে দাঁড়ায় মোল্লার চায়ের দোকান আছিল, ওখানে দাঁড়ায় মোল্লার কাছে চা চাইলাম। তো চা খাইতেছি, চিন্তা করছি চা খামো, এর মধ্যে যদি কেউ যাইতে চায় আমার এখানে নিয়ে যাবো, আর নাইলে আমি এমনি রওনা দেবো, আসলে আর এখানে কিছু করার নাই। তো চা খাইতেছি, আবার দেখি ওই দূর থেকে এরকম মানুষের হট্টগোল, কথা কইতেছে, চিৎকার করতেছে, সেই জানতেন। তো কয়েকজন আইসা দেখি যে এক মানে পুলিশের আমার ডাকতেছে, দিকাও ভ্যান নিয়ে দিকাও। তা আমি আর কি কমে গেলাম। তো পুলিশ বললো যে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, বডি এটা মনে নাই, তো এর হাসপাতালে নিতে হবে। তো দেখলাম যে ওই মানুষজনই এর একটা সালা দিয়ে পেঁচায় নিয়ে আসছে ওই পাগলের বডিটা, আইন আমার ভ্যানে তুলে নিল। এখন পুলিশ বলতেছে, পুলিশ এখানে সব কিছু দেখা এই করে আমার একটা কাগজে লেখা দিল যে এটার এই হাসপাতালে পৌঁছায় দিবা, এই অবস্থা। তা আমি বললাম আমার সাথে কেউ যাইবো না? বলে না, কেউ যাইবো না, তুমি হাসপাতালে পৌঁছায় দিবা, এই যে আমি লিখে দিছি স্লিপ, এটা নিয়ে দিবা, ওরা ওইখানে ব্যবস্থা করব। তা আমার হাসপাতালের কথা বলে দিল কোথায়। তা আমি দেখলাম যে আমার পথে আসলে পড়ে না, আমার ঘুরে যেতে হইব, এদিক দিয়ে ঘুরে ওই যে হাসপাতাল ওইখানে আছে, এটা মনে হয় ওইখানকার উপজেলা হাসপাতাল, তো ওইখানকার মনে হয় আছে লাশঘর বা কিছু মর্গ আছে, ওখানে দিতে হইব। এখন তো পুলিশ বলছে পাঠাবে, আমি আর কি করবো, আমি আস্তে করে নিলাম।
চা আর পুরা খাওয়া হইলো না, ভ্যান ঘুরে আনলাম, আনার পর এখানে এসে কথা বললাম। তো এইসব জিনিসে তো ভাড়ার একটা ব্যবস্থা থাকে, কেমনে কি করবো চিন্তা করতেছি। তো বললাম পুলিশ স্যাররে যে আমার কিছু তো ভাড়া তো আমার কত কি কে দিব সেই। তো উনি লাস্টে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কি করে তারপর উনি আমার কিছু টাকা দিল, কয় নাও ভাড়া। তাই হয় না আসলে, কিন্তু আর কি করবো। তারপর নিয়ে এখন আমার জিজ্ঞেস করে ভয় পাও, এটা নিতে নিয়ে যাইতে ভয় পাও? পুলিশ স্যার জিজ্ঞেস করে, আমি কই না না ভয়ের কি আছে, আমি তো কত কিছু এরকম নেই আমার ভ্যানে, এরকম বডিও যায়, মানুষ মারা গেলেও আমার পাঠায়। কয় তাহলে যাও হাসপাতালে যাই দিবা, এই যে কাগজ জমা দিবা, আমি লিখে দিছি। তো নিয়ে রওনা দিলাম ওইখান থেকে, এই পাগলের বডি। এখন কেমন জানি লাগতেছে আমার কাছে রাস্তা দিয়ে আসতে যায়, মানে একটু ভয় তো লাগেই, বুঝেন না কেমন দেখছি। আর যদিও এরা ওই যে দিয়ে পেঁচাই দিছে, বস্তা দিয়ে পেঁচাই দিছে সব, কেমন একটা মানে অবস্থা। তো আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। আমি যাইতেছি, রাস্তার মধ্যে মানুষজন নাই। যেই রাস্তা দিয়ে প্রথম বাইরে এলাম ওখানে দুই একটা তাও ওই ভ্যান গাড়ি এইটা সেটা ছোট বাস পার হয়ে গেছে, কিন্তু এখন আর কেউ নাই। যাইতে যাইতে ঢুকছি এই যে হাসপাতালের রাস্তায়। এখন এই রাস্তা দিয়ে গেলে হলো হাসপাতাল সামনে, এই অনেক গাছপালা কিন্তু খোলা জায়গায় দিক দিয়ে। তা আমার একটু অন্যরকম লাগতেছে, কারণ মানে এরকম রাত্রেবেলা এরকম মানে নিয়ে মানে মরা শরীর নিয়ে যাই না এরকম। তো যাইতেছি, যাইতে 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 এখন ওই যে ওখানে খোলা জায়গা আছে, চিনতে পারছেন? এই জায়গায় এই 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 পাশে আগে একটা ইট ভাটা ছিল, এখন ইট ভাটা উঠে গেছে, ইট ভাটা নাই। ওই জায়গাটা একদম মানে পড়ে দিচ্ছে এরকম খালি। ওখানে কিন্তু গেলেই কেমন জানি গা মানে কাটা দেয়, আমার কাছে এমনি লাগে। তো ওই মোড়টার মধ্যে যে আমি পড়ছি, তখন তো যাইতেছি। এখন ভ্যান তো নড়ে, ওই এইটাও নড়ে চড়ে, ওরা যে বানছে ভালো মতন বান্ধে নেই পিছে। আসলে রাস্তার মধ্যে রেডিমেড দোকান পাত্তে নিয়ে সালামালা নিয়ে বানছে, আর কেমনে বানবো এরকম। এখন বডি এরকম নড়ে, খটখট খটখট করে, আমারও কেমন একটু ভয় ভয় লাগে, কেমন জানি লাগতেছে আমার কাছে। একটু পর সামনে যায় দেখি রাস্তার উপরে কি জানি উঠতেছে অনেকগুলা। কিরে খেতে লাইন ধরে আইছে কালো কালো। পরে তাকায় দেখি যে 10 থেকে 12টা কুত্তা, মানে এরকম 10 থেকে 12টা কুত্তার দিকে তাকায় আছে, প্রত্যেকটা চোখ এরকম জ্বলতেছে, এবং এগুলা কেউ কেউ করে ডাইকা উঠলো আমার দিকে, ভয়ঙ্কর ভাবে ডাইকা উঠছে, এবং দাঁতগুলো এরকম সাদা সাদা, অনেক ভয়ের, মানে মানে দেখলেই কলিজা আপনার হয়ে যাবো এরকম, এবং ঘর ঘর করতেছে, মনে হয় যে আমার খেয়ালে এরকম একটা অবস্থা। মানে আমি তো আসলে ভয়ে যে আমি একটা প্যাডেল দেবো এই ভয় আর পাইতেছি না। আমি চিন্তা করতেছি যে এই চিকন রাস্তা দিয়ে আমি ভ্যান ঘুরায় যাবো কেমনে, ভ্যান ঘুরানোর কথাও চিন্তা করতে আসি না এই রাস্তা দিয়ে। আমি এত ভয় পাইছি, আমার সারা শরীর একদম জমে গেছে। এখন এরা ঘর করতে করতে সামনে আইতেছে, তখন আমি তো বুঝলাম যে আসলে এরকম তো কুত্তা আউনের কথা না। আর সবটি কুত্তা কাউলা, মানে একদম কালা রঙের কুত্তা। এগুলো আসলে মানে আমার এখান থেকে কী চাইতেছে আমি বুঝতে পারছি অনেকটা। আমার সারা শরীর জমে গেছে, পুরাই জমে গেছে। এখন আমি তো ওইখান থেকে ছেড়ে যাবো কেমনে? আবার আমার তো এই দিছে পুলিশ, দিতেই হাসপাতালে। হঠাৎ করে মনে হইলো ভ্যানের পিছনে মনে হয় নইড়া মিড়ে উঠলো কিছু একটা। আমি তো ভয় পেয়ে গেছি, মনে করছে পিছন তো কুত্তা হিসাবে লাভ দিয়ে উঠছে নাকি, কেমন জানি মনে হলো একটা মানে গা ঝাড়া দেয় কেউ এরকম একটা। আমি দেখলাম যে ওই সালা পেছানো জিনিসটা এরকম নড়তাছে এরকম। আমার তো মনে হলো লাভ দিয়ে আমি ভ্যান থেকে বেরো দৌড়াই, এখন সামনে ওই কুকুরগুলা আর পিছনে এইটা, আমি কি করবো? আমি ভয়ের চোটে জোরে প্যাডেল দিয়ে বললাম, ভয় মানে আসলে কোনো জ্ঞান নাই। আর আমি প্যাডেল দেওয়ার সাথে সাথে দেখলাম কুত্তাগুলা ভয় পেয়েছে, কুই 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 কইরা সইরা রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে। তা আমি প্যাডেল দিয়ে মারছি, আমি তো খুব জোরে চালানো শুরু করলাম, মানে আমার ভ্যান মনে উইড়া চলতেছে, আর আমি দেখতেছি আমার ওই পিছনে সালা নড়তাছে এরম এরম করে। তো আর এই কুত্তাগুলা রাস্তার দুই পাশে যাইতেছে ভ্যানের পিছে পিছে, এবং ওগুলা ডাকে আবার কাইন্দা উঠে, মানে জোরে জোরে কাইন্দা উঠে যায় এরকম। কি যে ভয়ের একটা ব্যাপার, আপনি বিশ্বাস করবেন না। রাস্তার মধ্যে দিয়ে হঠাৎ মনে হচ্ছে বাতাস আইতেছে, দমকা বাতাস আমার গায়ে লাগতেছে, মানে অনেক ভয় পাইছি। এইভাবে করে আমি কোনো মতে মানে মনে মনে আল্লাহরে ডাকতে ডাকতে ভ্যান চালাইতেছি। আল্লাহরে যখন স্মরণ করি তখন দেখি যে মনে হয় যে ভ্যানের কাঁপাকাঁপি কমে যায়। এরকম করতে করতে এক সময় দেখছি দূরে হাসপাতালের আলো দেখে আমি বুঝছি যে এই তো মানে সামনে একটা লাল লাইট জ্বলে হাসপাতালের সামনে, ওই 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 জায়গায় দেখছেন না, ওই দিক দিয়ে একটা লাল লাইট জ্বলে, দরজাটা আছে। আমি কোনো কথা না বলে হাসপাতালের ওই সামনের দরজাতে ঢুকাই দিছি ভ্যান। ঢুকাই দিয়া দেখি কেউ নাই সামনে। কি অবস্থা, সামনে কেউ নাই, হাসপাতালে এনে খালি, কারে খুঁজবো আমি? এখন আমি মানে ভয় পেয়ে গেছি। আমি এখন ভ্যানটা রেখে এখন আমি দেখতেছি কুত্তাগুলা বাইরে দাঁড়ায় রাখতেছে, কান্দে, জোরে জোরে কান্দে। আমি ভ্যানের থেকে নাইমা
আস্তে আস্তে হাঁটছি, ভ্যানটার রাইকে আস্তে আস্তে হাঁটছি, হাইটা হাসপাতালের এদিক দিয়ে গেছি, কাউরে পাই নাকি। একটু পরে দেখি ওখানে গার্ড, হাসপাতালের গার্ড, ওই জিমাইতেছে, মাথা এরকম দিয়ে দেয়ালের সাথে জিমাইতেছে। তো ওরা ডাক দিয়েছে, ও কাইপ্পা উঠছে, কাইপ্পা লাফায় উঠছে। তা আমি উঠে ওরা কাগজ দিলাম যে এটা আমার থানাতে দিছে কাগজ, এই বডি নেও, বডি আইসে হেনে তোমাকে হেনে, এই লাশ ঘরে নিবা নাকি কি মর্গে নিবা দেখো। তো সেই ভাড়া নিল, নিয়ে তাড়াতাড়ি উঠটা ভিতরে গেল ওখান থেকে লোক আনতে, মানে তার আরও মানুষ লাগবো। দেহ ভিতরে ঢুকে গেল বিল্ডিংয়ের ভিতরে। আমি তো ভয়ে কাঁপতেছি। এর মধ্যে কুকুরগুলা শুরু করছে ডাকাডাকি, ভয়ঙ্কর অবস্থা। আমি আস্তে করে হাইটা বেরিয়েছি ভ্যানটা দেখার লেগে। ভ্যানটা দেখতে এসে দেখি কি ভাই, ভ্যানের উপরে ওই সালা আলা মানুষ বসে রয়েছে, আর ওই সালা যে ছিল শরীরের উপর দিয়ে সরে গেছে, ওর চুলের মধ্যে অনেক জট, ও মাথা ঘুরে আমার দিকে তাকায় হাসতেছে। আমি যে তাকায় আছি আমার দিকে তাকায় হাসতেছে, আমার হাত দিয়ে এরম ডাকলো কাছে। আমি ভয়ে দৌড় দিয়ে ওই গলির মধ্যে আবার ঢুকছি, যেখানে ওই যে দারোয়ান গেছে ওইখান দিয়ে। ভয়ে দারোয়ানরা ডাইকে আমি কইতাছি, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এই দারোয়ান ভাই তাড়াতাড়ি আহেন, তাড়াতাড়ি আহেন বলতেছি। তো একটু পরেই দেখলো দারোয়ান আইসে, দুজনে নিয়ে এরা ঘুম ঘুম চোখ আইসে আমার লগে লগে আইসে। তো কি হয়েছে আমি বললাম তাড়াতাড়ি লন। তো আসলে আইসা দেখি যে ভ্যানের মধ্যে ওই শুয়ে রয়েছে, মানে আমি যে দেখছি ওইটা বসে আছে ওরম না, শুয়ে রয়েছে, কিন্তু উপরে নাই, সালা নাই। আমি যে দেখছিলাম সালা মানে দড়ি কিন্তু একটা খোলা। তো এই লোক আমার কইতেছে এটা এইভাবে করছে কে, এই সালাদিনা পেঁচাই দিয়েছিল, হ্যাঁ কে তার দড়ি খুলছে কে। তা আমি বললাম যে না আমি খুলি নাই, এরকমই। তো এবার আমার দিকে অবাক হয়ে তাকাই দিছে। তো এরা দেখলো, দেখা ওই হিটারে নিল, বডিটারে নিল, এরা ধরলো, সালাটা আবার দিল ইসের উপর দিয়ে। তো উঁচা করে যখন হেরা নিয়ে যেতেছে, হেরা মনে হোক ওইখানে একটা লাশ ঘর আছে, এখানে নিয়ে যাবো এটারে, মানে বডিটারে নিয়ে যাবো। এইটা ওই হাত দিয়ে ঝুলতেছে, ওইটা দিয়ে আমার এরকম হাত দিয়ে ডাইকা আমার এরকম দেখাইতেছে, হাত দিয়ে এরকম ডাকতেছে। আমি ভয়ের চোটে আর কোনো কথা না কয়ে আমি ভ্যানটা নিয়ে গড়গড় করে ওখান থেকে মানে এক দৌড়ে বেরিয়েছি। ওই ভ্যান নিয়ে যে বেরিয়েছি হাসপাতালের গেট দিয়া, ওই কুত্তাটি আমার দিকে ঘেউ ঘেউ করে উঠছে, ঘেউ ঘেউ করে উঠছে, আমার লগে দৌড়াইছে, অনেকক্ষণ পর্যন্ত দৌড়াইছে। তারপর আমি যখন নাকি এইখানে যে এই পুকুরটা ক্রস করে গেছি, ওই যে ওখানে তালগাছালা পুকুরটা ওইটা ক্রস করে গেছি, এরপর দেখলাম যে কুত্তার ডাকার নাই। এরপর তো ভয়ে আত্মা উড়ে যেতেছিল, চালা এইটাই যে আপনা করে দেখে আমার কলজা পানি আসছে। তো মনসুর সাহেব এগুলো শুনলো, শুনে বললো যে আচ্ছা যাই হোক হয়েছে, এখন তুমি তো একটা, তোমার তো কাজ শেষ, তুমি তো ওই কাগজ দিয়ে আসছো এখানে না, হাসপাতাল তো বুঝাই দিয়েছো, তোমার কাজ শেষ, এগুলো না চিন্তা করো না। এটা কোন বট গাছ, কোথায়? তো মনসুর সাহেবকে তখন বললো রুস্তম মিয়া যে অমুক জায়গায়, বর্ণনা দিল সেই। তো তখন শুনলো, তো শোনার পরে মনসুর সাহেব বললো যে এখন আর চিন্তা করো না, এগুলো নিয়ে আর ভয় পেও না, আসো তোমার মনটা একটু ভালো করি। তো তারে ধূমপানও করতে দিল, তারপর নিয়ে গেল রুস্তম মিয়াকে, নিয়ে তাদের ক্যারাম ঘরে বসাইলো। রাত হয়ে গেছে, তারা অনেকক্ষণ চিন্তা করলো যে মানে আর কি, যে তার মনটা একটু ঠান্ডা করা দরকার। তো তারা নিজেরাই একটা ক্যারাম গেম খেললো আবার। আর রুস্তম মিয়াকে বলছিল যে তুমি খেলবা নাকি, সে ভয়ে মানে একদম পাংশু হয়ে গেছে, সে বলছে না, সে কোনো ক্যারাম গেম টেম খেলবে না। তো যাই হোক, তারা খেলা শেষে একই সাথে তারা গেল রুস্তম মিয়ার সাথে। রুস্তম মিয়াকে বললো যে তোমার বাসায় তুমি যেয়ে তারপর আমরা ওইখান থেকে হেঁটে আসবো। তো রুস্তম মিয়ার বাসা খুব বেশি দূরে না সেখান থেকে। যাই হোক, সেখানে যাওয়ার পর রুস্তম মিয়া যখন তার বাসায় ঢুকছে, তখন মনসুর সাহেব আর তার বন্ধু নিজেদের বাসার দিকে রওনা দিলেন এবং গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যার যার বাসায় চলে গেলেন। তো এরপর ওই দিনকার ঘটনা ওইখানেই শেষ। এরপর প্রায় মাস দুয়েক পরে একদিন রাতের বেলা মনসুর সাহেব আসতেছেন শহর থেকে আসতেছেন তিনি তাদের এলাকায়। তো রাত হয়ে গেছে, রাত 9টা বাজে, 9টার দিকে এসে নামছেন তাদের বাস স্ট্যান্ডে নেমে সে হাঁটা ধরছেন। হেঁটে সামনে যে তিনি খুঁজবেন কোন একটা যানবাহন। ওই সময় ওই যে 3 চাকার ভ্যান চলতো, অনেক সময় ওই যে টেম্পুর মতো চলতো, বেবি ট্যাক্সির মতো আর কি, ওইটার পিছনে উঠে ওইটা যদ্দূর নিয়ে যায়। তো এই রাতে 9টার পরে সাধারণত টেম্পু পাবেন না, তিনি চিন্তা করতেছেন ভ্যান ট্যান পাবে নাকি, এই চিন্তা করে সামনে যাচ্ছেন। তো আস্তে একটা দোকান পাইছেন, তো ওই দোকান যে চা খেলেন, চা খেয়ে তারপর তিনি হাঁটতে হাঁটতে আরো সামনে গেছেন। তো সামনে যে দেখতেছেন ডান দিকে একটা বট গাছ। তো তখন তার মনে পড়লো যে ওই যে ইসের ঘটনা, রুস্তম মিয়ার ঘটনা, রুস্তম মিয়া যে বলছিল। তো সেই বট গাছের কাছে আসতেছেন, বট গাছের কাছটা নীরব, কেউ নাই ওই দিন। ঝিঝি পোকা ডাকতেছে, ঝি 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 শব্দ হইতেছে, মানে বেশ নীরব, লোকজন নাই। রাত মানে এত রাত হয়ে গেছে, আসলে 9টা সোয়া 9টার দিকে মানুষজন একদমই কমে গেছে ওইখানে। তো তিনি হাঁটতে হাঁটতে ওই গাছের কাছে আসছেন। তো কাছে এসে তিনি দেখে মনে হইতেছে মানে চাঁদ উঠছে, তো চাঁদের আলোতে মনে হচ্ছে বট গাছের নিচে কেউ বসা, মানে একজন মানুষ বসে আছে মনে হচ্ছে।
তো তিনি চিন্তা করলেন কে বসে এসেছে রাত্রেবেলা এই জায়গায়, কি রাত্রে মানুষ আড্ডা উড্ডা দেয়, খারাপ মানুষও থাকতে পারে, কি মনে করে তার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, ফ্ল্যাশ লাইটটা কাছে মারলেন। তো ফ্ল্যাশ লাইটটা একটু উঁচা করছেন, মানে কারো গায়ে তো মারা যায় না ডিরেক্টলি, একটু উঁচা করছেন। তো উঁচা করে তার হঠাৎ করে চোখ করলে একটা পায়ের মধ্যে পড়ছে, এবং কালচে একটা পা, এবং মানে মানুষের ডার্ক স্কিন থাকলে যেরকম সেরকম, আর তার উপরে লাল একটা কাপড়ের উপর পড়ছে অনেকটা, মানে পায়ের উপর লাল কাপড়। এটা তিনি বুঝে একটু মানে থতমত খাইছেন যে কিরে লাল কাপড় পরা এটা কে। তার মাথার মধ্যে কেন যেন অবচেতন মন ক্যাচ করছে ওই যে রুস্তম মিয়ার ঘটনা, যে লাল কাপড় পরা একটা পাগল দেখছিল সে। তো সে নিজের অজান্তেই ফ্ল্যাশ লাইটটা উঁচু করে ধরছে আর একটু, এবং লাইটটা যে ডিরেক্টলি পড়ছে একজন মানুষের মুখে। মানুষটার মুখ ডার্ক, মানে ডার্ক স্কিন, মানে কালচে রঙের একজন মানুষ, দাড়ি গোফে মুখ ঢাকা, এবং দাড়িগুলা মানে সে শ্বশ্রুমণ্ডিত দাড়ি, মানে সেখানে কেমন জট জট লেগে গেছে, এবং চুলগুলোও জট। মানে 1 সেকেন্ডে সে যা দেখছে, লাইটটা নামায় ফেলছে তো সাথে সাথে 1 সেকেন্ডে দেখছে যে দাড়ির মধ্যে হালকা জট লাগানো, চুলের মধ্যে জট, অসংখ্য জট চুলে নেমে আসছে, চোখগুলো হলদেটে টাইপের চোখ, মুখটা কেমন জানি, এবং তাকে দেখে হেসে দিল। সে যে আলোটা মুখের মধ্যে ফেলছে হেসে দিচ্ছে, এবং মনে হলো তার চোখটাও ঝিক করে উঠছে। তো সাথে সাথে মনসুর সাহেব লাইট নামায় তার দিকে যে হাসছে, সে দ্রুত হাঁটা দিলেন ওই দিক থেকে, ভয় পাইছেন, কারণ সে স্পষ্ট বুঝতে পারছেন এই মানুষটা কে। তাকে দেখে পেছন থেকে একটা কণ্ঠ তিনি শুনলেন যে মনসুর থাইমা যাও, দেখবা না আমারে। মনসুর আর কোনো কথা না বলে দ্রুত হাঁটা দিলেন, দ্রুত হাঁটা দিয়ে একদম মানে তার যতটুকু শরীরে জোর ছিল পারলে দৌড় দিতেন তিনি। তো নিজের কেন জানি ভেতরে একটা আত্মসম্মানের ব্যাপার আছে, এই জন্য দৌড়টা দেন নাই, খুব দ্রুত হেঁটে গেছেন। হাঁটতে সামনে যেয়ে তিনি ওই যে বুঝতে পারলেন আরেকটা চায়ের দোকান আছে, ওইটাও ঝাঁপি বন্ধ করে ফেলতেছে। তিনি বুঝলেন এইটাই সে মোল্লার চায়ের দোকান, যেটা কথা বলছিল তাকে ওই রুস্তম মিয়া, সেই দোকানটা। তিনি দ্রুত ওইখানে পৌঁছাইলেন, ওখানে বসে বললেন এই দাঁড়ান, দোকান বন্ধ করেন, আমার একটা চা দেন। তো মানে ধাতস্থ হবেন নিজে, তো এই চিন্তা করে তিনি বললেন চা দেন। তো ওই লোকটা অনিচ্ছা সত্ত্বেও ওই একটা চা বন্ধ করছিলেন, ভেতরে ঢুকে তার জন্য চা বানালেন, এবং সেই চা মানে ছিল তার কাছে, ওই চাই ঢেলে দিলেন আর কি কোনো মতে রেডি করে। তো তিনি চায়ে চুমুক দিচ্ছেন, বুঝতেছেন যে মানে আর মানে চাটা খুবই ভালো হয় নাই আর কি, কোনো মতে দিছে তাকে। চা খাইতে খেতে তিনি শুধু বললেন যে এইখানে এই বট গাছের গোড়ায় কে থাকে। আর বললেন না, ওখানে সমস্যা আছে, ওদিকে মানুষ এখন যায় না, আর ওখানে উল্টা পাল্টা জিনিস দেখে, আপনি কিছু দেখছেন নাকি, দোকানদার জিজ্ঞেস করে। তো তখন মনসুর সাহেব বললো যে হ্যাঁ ভাই, মানে একটু ভয় পাইছি এখানে, কোদিক যান না, সোজা হাইটে চলে যান এখান থেকে, চাটা খেয়ে তাড়াতাড়ি জানগা। তো তারপর মনসুর সাহেব তাড়াতাড়ি ওই চায়ের বিল দিয়ে ওখান থেকে হাঁটা ধরে। তো রাস্তায় নাকি আর কিছু হয় নাই তার। তো রাতের বেলা তিনি বাসায় যখন পৌঁছাইছিলেন, ওই দিন উনি হেঁটে আসছেন, কারণ ওই দিন তিনি পান নাই, কোনো যানবাহন পান নাই, রাস্তার মধ্যে আর কিছু হয় নাই তার। রাতের বেলা যখন বাসায় আসছেন, বাসায় এসে রাতে যখন ঘুমাইছেন, তখন নাকি তিনি স্বপ্নে ওই চেহারাটা দেখতেছিলেন, তাকে দেখে হাসতেছে। তো খুব ভয় পাইছিলেন মনসুর সাহেব, খুব ভয় পাইছিলেন। তো এই হচ্ছে পাবেলের মনসুর চাচার ঘটনা, যেটা তিনি বলছেন পাবেলকে, এবং পাবেল আমাদের কাছে শেয়ার করলো। আমার কাছে কিন্তু যথেষ্ট ভয়ের মনে হয়েছে। হ্যালো শফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি আবির মাহমুদ, লিখছি গাজীপুর থেকে। কয়েকদিন আগে যশোর জেলার কাশিমপুর গ্রামের বিধু বুড়ি আর কালীতলার ঘটনা পাঠিয়েছিলাম আপনাকে, অনেক ধন্যবাদ সেটা পড়ে শোনানোর জন্য। আজ যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা ওই কালীতলার পাশের একটা জায়গাকে কেন্দ্র করে, জায়গাটার নাম ভূতের মাঠ। যখনকার কথা বলছি, আমার বড় খালার তখন নতুন বিয়ে হয়েছে। লোকে বলে ওখানে নাকি ভূত থাকে। সন্ধ্যার পর কেউ ভুলেও ওই জায়গাটাতে যায় না। একদিন ওই জায়গায় একজন ভিনদেশী আসেন। তিনি ওখানে জায়গা কিনে নতুন বাড়ি তোলেন। তারপর তার স্ত্রী আর এক মেয়েকে নিয়ে বসবাস করা শুরু করেন। তারা সেখানে থাকার কিছুদিন পরে জানতে পারেন ওখানে নাকি জিন ভূতের অনেক প্রভাব। তারা তখন বিষয়টাকে মোটেও গুরুত্ব না দিয়ে বরং হাসি তামসা করতে থাকে। একদিন বিকেলে ওই বাড়ির বউ যখন পাড়ায় বেরিয়েছিলেন, তখন পাড়ার অনেক মহিলা তাকে ওইসব কথা বলতে থাকে। মহিলা সন্ধ্যার সময় বাড়ি ফিরে অনেক রাগারাগি করতে থাকেন, ভূত প্রেত নিয়ে নানা রকম খারাপ কথাও বলতে থাকেন। যেদিন এই ঘটনা ঘটে সেদিন রাতেই এমন একটা ঘটনা ঘটে যা তারা মোটেও আশা করেনি। মাঝরাতে হঠাৎ তাদের দরজায় জোরে জোরে টোকা পড়তে থাকে। বউয়ের ঘুম ভেঙে গেলে তিনি উঠে জিজ্ঞেস করেন কে বাইরে।
কিন্তু কেউ কোনো সাড়া দিল না, অথচ টোকা পড়া বন্ধ হলো না। কেউ যেন এক নাগারে দরজায় টোকা টোকা দিতেই থাকলো। মহিলা তখন মেজাজ খারাপ করে বকা দিতে দিতে দরজাটা খোলেন, কিন্তু দরজা খুলে সামনে কাউকে দেখতে পান না। তিনি বারান্দায় নেমে চারপাশে তাকান, কোথাও কেউ নেই। ঘরে ফিরতে গিয়ে হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ঠেকল, আর জায়গাটা অনেক স্যাঁতস্যাঁতে মনে হলো। ঘর থেকে হারিকেন এনে যে তিনি সেখানে তাকাতেই একটা চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। তার চিৎকার শুনে তার স্বামী ঘুম ভেঙে যায়। তিনি দৌড়ে এসে দেখেন তার স্ত্রী মাটিতে পড়ে আছে। চোখে মুখে পানি দেওয়ার পর তিনি চোখ খুলে তাকান। তার স্বামী তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কি হয়েছে? মহিলা তখন তাকে বলেন, তিনি হারিকেন নিয়ে বারান্দায় গিয়ে দেখেন তার স্বামীর কাটা মাথা দরজার সামনে পড়ে আছে, আর সারা বারান্দা রক্তে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। স্বামী তখন বলেন, তিনি তো কিছুই দেখতে পাননি। মহিলা তবুও বারবার একই কথা বলতে থাকে। সে রাতে তারা কোনো মতে ঘুমালেও পরদিন রাতে তাদের সাথে আরেকটা ভয়ানক ঘটনা ঘটে। গত রাতের মতোই হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি উঠে শুনতে পান একটা বাচ্চা মেয়ে কাঁদছে। হঠাৎ তার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। বিছানায় হাত দিয়ে তিনি দেখেন তার মেয়ে নেই, অথচ দরজা জানলা সব বন্ধ। সাথে সাথে আলো জ্বালিয়ে তিনি তার স্বামীকে ডেকে তোলেন। তখনও মহিলা তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। শব্দটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। মহিলা পাগলের মতো ঘর থেকে সবকিছু খুঁজলেন। এরপরে দৌড়ে বেরিয়ে গিয়ে শব্দ লক্ষ্য করে দৌড়তে শুরু করলেন। আর তার একটু পরেই হঠাৎ সেই কান্নার আওয়াজ থেমে যায়। মহিলার স্বামী দেখেন তারা কালীতলার সামনে এসে দাঁড়িয়েছে। তারা তখন হারিকেনের আলোয় পুরো কালীতলা বাগান তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু কোথাও তার মেয়েকে দেখতে পান না। একটু পর তারা পানিতে কোনো কিছু একটা নড়ার শব্দ শুনতে পান। তখন তারা কালীতলার সেই ছোট পুকুরটার কাছে যায়, আর হারিকেনের সামান্য আলোয় দেখতে পায় কোনো অদৃশ্য কিছু তাদের মেয়েকে টেনে পানির তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মেয়েটা পানিতে হাবুডুবু খাচ্ছে। একটু পরেই টুপ করে মেয়েটা পানির নিচে তলিয়ে গেল। লোকটা তখনই পানিতে ঝাঁপ দিয়ে মেয়ের কাছে যান, কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে সে তার মেয়েকে, ছোট্ট একটা মানুষকে, তুলতে পারছিলেন না। তখন সেই মহিলাও পানিতে নামেন। তারপর দুজন মিলে অনেক কষ্টে তাদের মেয়েকে পানি থেকে তোলেন। পরদিন তারা একজন কবিরাজের কাছে দেখা করেন। সব শুনে কবিরাজ তাদেরকে বলেন, ওই জায়গা তো ভালোই না, আপনাদের উচিত হয়নি ওখানে বাড়ি বানানো। আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ওই জায়গাটা ছেড়ে চলে যাওয়া। কবিরাজ এমন কথা বলার পরে তারা সেখান থেকে কিছুদিন পরেই চলে যায়। ঠিক এই জায়গাতেই আমার খালুর সাথে একটা ঘটনা ঘটে। আমার খালু আর তার এক বন্ধু রাতের বেলা পানের বরজ থেকে বাড়ি ফিরছিলেন। ভূতের মাঠে ঢোকার পর হঠাৎ তারা শুনতে পান পাশেই কোথাও যেন রেডিও বাজছে, এমন একটা শব্দ হচ্ছে, কিন্তু ঠিক কি বাজছে সেটা তারা বুঝতে পারছিলেন না। আমার খালুর বন্ধু সুব্রত কাকা খালুকে বলেন, ভাই রেডিও বাজে কনে? খালু বলল, আছে মনে হয় কেউ, চলো দেখি। তারপর তারা টর্চের আলো চালিয়ে পুরো মাঠ আর বাগান খুঁজল, অথচ কোথাও কাউকে দেখতে পেল না। যখনই মনে হচ্ছে শব্দটা একটু সামনে থেকে আসছে, আর যখন তারা সেখানে যাচ্ছে তখন মনে হচ্ছে শব্দটা আরও একটু সামনে থেকে আসছে। তারা অনেকক্ষণ এভাবে ঘোরার পরে হঠাৎ খেয়াল করলেন রাত অনেক গভীর হয়ে গেছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত প্রায় 2টার মতো বাজে। অথচ তারা যখন বরজ থেকে বেরিয়েছে তখন 10টা বাজে মাত্র। বরজ থেকে বাড়ি 5 মিনিটের রাস্তা। তখন তাদের হুঁশ ফিরে আসে। খুব দ্রুত তারা সেখান থেকে বাড়ি চলে আসেন। আরেকবার আমার খালুর সাথে ঝগড়া করে রাত 11টার পরে বাড়ি থেকে বেরিয়ে ভূতের মাঠ সংলগ্ন একটা পানের বরজের সাইডে গাছে হেলান দিয়ে বসে থাকেন। বেশ অনেকক্ষণ যাবার পর হঠাৎ খালা দেখেন ওই ভূতের মাঠের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। জিনিসটা ভালোভাবে দেখার জন্য খালা তখন উঠে দাঁড়ান আর দেখেন একদলা আগুনের গোলা সেই মাঠে ঘোরাঘুরি করছে। আর তারপরই আবার আরেকটা আগুনের গোলা তার সামনে দিয়ে উড়ে গিয়ে ওই মাঠে পড়ল। এটা দেখে খালা বেশ ভয় পান, তবে তিনি প্রচণ্ড ঝগড়া করে বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি ফিরবেন না বলে সেখানেই বসে রইলেন আর দেখতে থাকলেন
দুটো আগুনের গোলা সেই ভূতের মাঠ থেকে একবার কালীতলায় যাচ্ছে আর একবার কালীতলা থেকে ভূতের মাঠে ফিরে আসছে। অনেকক্ষণ যাবৎ এমন চলার পরে হঠাৎ খালা খালুর ডাক শুনতে পান, আর সেই শব্দের সাথে সাথে সেই আগুনের গোলা দুটো থমকে দাঁড়ায়, আর তারপরেই শো করে আকাশের দিকে উড়ে যায়। এরপর খালা খালুর সাথে বাড়ি ফিরে আসেন, কারণ তিনি তখন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। শাফিন ভাই, ওই গ্রামে আরও অনেক ঘটনা আছে, ঘটনাগুলো 100% সত্য ঘটনা। আবার কোনো একটা এপিসোড লিখে পাঠাবো ইনশাল্লাহ। নমস্কার গৌরবদা, আমি হাবড়া থেকে শুভঙ্কর দেবনাথ বলছি। তোমার মুখে প্রেত কথার সত্যি ভৌতিক ঘটনাগুলি আমাকে খুবই আকর্ষিত করে। ঘটনাগুলি শুনে অনেক অভিজ্ঞতাও অর্জন করি। যাই হোক, অনেকদিন ধরেই ভাবছি আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতার কথা লিখে পাঠাবো তোমাকে, তাই লিখতে বসলাম। ঘটনাটি ঘটেছিল আমার পাড়ার এক দাদার সাথে। আমি তখন কলেজে পড়ি। কলেজ থেকে ফিরে বাড়ি এসে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তখন সন্ধ্যা প্রায় হয় আর কি। তো আমার পাড়ার সেই দাদাটি এসেছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ করতে। আসলে তার পর দিন লক্ষ্মী পুজো ছিল তার বাড়িতে। আমিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম। যাই হোক, কথায় কথায় সে আমার মাকে বলল, জানো কাকি, আজ আমি প্রায় মরেই যাচ্ছিলাম। তখন আমার মা জিজ্ঞাসা করলো, কেন রে, কি হয়েছে? তখন সে যা দেখালো সেটা দেখার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আমরা অবাক হয়ে গেলাম। তার গায়ে এবং পায়ের বিভিন্ন জায়গায় গভীর ক্ষতচিহ্ন, যেন মনে হচ্ছে কেউ তার লম্বা নখ বসিয়ে আঁচড়ে খুবলে নিয়ে শরীরের লাল মাংসটা বের করে নিয়েছে। দেখে মনে হচ্ছিল কেউ লম্বা নখ দিয়ে তার শরীরের মাংসটা আঁচড়ে খামচে তুলে নেওয়ার চেষ্টা করছিল। তারপর কারণ জিজ্ঞাসা করাতে দাদা আমাদেরকে যা বলল সেটা শুনে আমাদের গায়ের রোম খাড়া হয়ে গিয়েছিল। এমনকি এখনো হচ্ছে লিখতে বসে। দাদা বলল, আমি আজকে দুপুরবেলায় ঠাকুরবাড়ির নারকেল গাছের মাথায় নারকেল পাড়তে উঠেছিলাম। নিচে ঠাকুরবাড়ির কাকি দাঁড়িয়েছিল। নারকেল পাড়তে পারতে কিছুক্ষণ পর হঠাৎই কোথা থেকে একটা গরম হাওয়া এসে আমার গায়ে লাগলো। তারপর আমার অস্বস্তি বোধ হচ্ছিল। কে যেন চারপাশ থেকে আমাকে আঁচড়াতে লাগলো। তারপর আমার গায়ে এবং আমার পায়ে খাবলাতে লাগলো নখ দিয়ে এবং আমাকে গাছ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। আমি না পেরে চিৎকার করতে লাগলাম। নিচে কাকিকে ডাকলাম যে, বাঁচাও কাকি, বাঁচাও। তখন নিচে দাঁড়িয়ে থাকা ঠাকুরবাড়ির কাকি জিনিসটা বুঝতে পারলো এবং সে গাছটাকে নিচে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো। কাকির স্পর্শ গাছে পড়তেই গরম হাওয়াটা আমাকে ছেড়ে দিল। আমি কোনো মতে কাঁপতে কাঁপতে গাছ থেকে নামলাম। তারপর আমার আর জ্ঞান ছিল না। পরে জ্ঞান ফিরলে আমি দেখলাম আমার চারিপাশে লোক জড়ো হয়ে আছে এবং তারা বলাবলি করছে আমাকে নাকি পেতনিতে আঁচড় দিয়েছে। তো এই ছিল ঘটনা। দাদার কোনো ক্ষতি হয়নি, ভগবান সেটুকু রক্ষা করেছেন। স্বস্তি হয়েছিল। যদি কোনোভাবে গাছ থেকে ফেলে দিত তাহলে খুব বড় বিপদ হতে পারত। পেতনির আঁচড় যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা সচক্ষে আমি প্রথমবার দেখেছি, এবং সেটা দেখে কিভাবে প্রকাশ করব তার মুখের ভাষা আমার ছিল না। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে পারলে একটু শুনিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এটাই আমার প্রথম পাঠানো ঘটনা, তাই ভুল ত্রুটি হলে একটু গুছিয়ে নিও। তো হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবৎ আমাদের এই এপিসোডগুলো শুনলেন ধৈর্য সহিত। তো আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসতেছি। তো অবশ্যই আপনারা এরকম সুন্দর সুন্দর এপিসোড পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করব প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য প্রতিনিয়তই নতুন নতুন সুন্দর সুন্দর ভয়ঙ্কর লেভেলের এপিসোডগুলো হাজির করার জন্য। তো এই জন্য আপনারা যদি এরকম সুন্দর সুন্দর নতুন এবং এরকম এপিসোডগুলো শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম নোটিফিকেশন যাতে আপনাদের কাছে প্রতিনিয়তই এরকম ঘটনাগুলো যে চলে যায়। তো আমরা প্রতিনিয়তই কিন্তু রাত 10টার সময় এই চ্যানেলে ভিডিও পাবলিশ করে থাকি। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা
প্রতিনিয়তই কিন্তু আফরান ভাই, আলিফ ভাই এবং বাবু ভাইয়ের ঘটনাগুলো রাখতেছি। তো অবশ্যই আপনারা চেষ্টা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগে, এবং আপনারা অবশ্যই জানাবেন যে কতটুকু ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং কোন রিলেটেড ঘটনাগুলো আপনারা শুনতে চান, এগুলো কমেন্ট সেকশনে জানাবেন, যাতে করে আমাদের ভালো হয়, যাতে আমরা চেষ্টা করি ওই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ওই রকম ঘটনা, ওই রিলেটেড ঘটনাগুলো হাজির করানোর জন্য। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি নিজেদের বা পার্শ্ববর্তী কারো এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব এরকম ভৌতিক ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলে পাবলিশ করানোর জন্য। সো অবশ্যই আপনাদের নিজেদের সাথে এরকম ভৌতিক ঘটনা হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন এপিসোডে।